সেখানে আমরা অলমোস্ট অনেকগুলো জিনিস পড়েছিলাম, তার মধ্যে আমাদের গ্রিক স্কলার, রোমান স্কলার, তারপরে ইন্ডিয়ান, ঠিক আছে, আরব যারা ছিলেন তাদেরগুলো আমরা দেখেছিলাম, ঠিক আছে। এবার ব্যাপারটা যে ওখানে যেটা চলছিল সেটা চলছে, যেমন চলছে চলুক, ঠিক আছে। তার সাথে আমরা কি করছি না, আমরা এখানে মানে একঘেয়েমি হয়ে যাবে আর কি। জিওগ্রাফিক্যাল থট যখন পড়বি না, এরপর যখন ঢুকবো আমরা আস্তে আস্তে ওই বিভিন্ন ধরনের স্কুল অফ থট গুলো, ঠিক আছে, ডিটারমিনিজম, পসিবলিজম, এগুলো মোটামুটি জানিস বলে ভালো লাগবে। তারপর আস্তে আস্তে তো আরো ঢুকবো পজিটিভিজম, ঠিক আছে, প্রবাবিলিজম, তারপরে আরো যেগুলো রয়েছে আমাদের নিউ ডিটারমিনিজম, ঠিক আছে, ইডিওগ্রাফিক, নোমোথেটিক, এগুলো যখন পড়বো তখন আস্তে আস্তে কিন্তু একটু ইয়ে লাগবে আর কি, ঠিক আছে, একঘেয়েমি চলে আসবে। তার জন্য কি করছি আমরা, আমরা একসঙ্গে ওইটাও চলবে এবং তার সঙ্গে আমাদের ওশিনোগ্রাফি বা একটা ফিজিক্যালের পার্ট চলবে, ঠিক আছে। ওশিনোগ্রাফি বা সমুদ্র বিজ্ঞানের যে পার্টটা সেটা রয়েছে, তার মধ্যে ফার্স্ট যে ইউনিটটা রয়েছে, তার যদি সিলেবাসটা ভালো করে দেখিস দেখতে হবে যে ওশিনোগ্রাফির ফার্স্ট ইউনিট যেটা রয়েছে, এক সেকেন্ড দাঁড়া, ফার্স্ট ইউনিট বলছি কিন্তু গেল বোধহয় সিলেবাসটা আমি এখন দেখতে পাচ্ছি না। সিলেবাসটা দেখবি আছে আমাদের রিলিফ ফিচার সম্ভবত আছে, রিলিফ ফিচার, ঠিক আছে। কি রয়েছে, রিলিফ ফিচার, রিলিফ ফিচার, রিলিফ ফিচার অফ ওশিয়ান, ঠিক আছে। রিলিফ ফিচার অফ ওশিয়ান মানে আমাদের ওশিয়ানের নিচে কিসব রিলিফ ফিচার গুলো রয়েছে সেইগুলো সম্বন্ধে আমাদের কি করতে হবে, আমাদেরকে স্টাডি করতে হবে এবং সেই সম্বন্ধে আমাদের কি করতে হবে, আমরা এখানে কিন্তু অল্প বিস্তর পড়বো, ঠিক আছে। এবারে এই যে রিলিফ ফিচার্স গুলো রয়েছে, আমরা যেমন দেখি যে আমাদের ইয়েতে কি বলে তোর, আমাদের কি বলে তোর ইয়েতে স্থলভাগে যেমন বিভিন্ন ধরনের কি রয়েছে, রিলিফ রয়েছে, আমাদের বিভিন্ন ধরনের রিলিফ তোরা দেখতে পাবি যে আমাদের কোথাও উঁচু নিচু পর্বত, তারপর শৃঙ্গ বা চূড়া, ঠিক আছে, এছাড়াও আরো বিভিন্ন ধরনের গিরিখাত, ক্যানিয়ন যেগুলো দেখতে পাচ্ছিস। একই রকম ভাবে সমুদ্রের যে তলদেশ, সেই তলদেশও আমরা কি দেখতে পাবো, আমরা কিন্তু এই ধরনের কিন্তু আমরা কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ইয়ে দেখতে পাবো, কি বলে, আমরা কিন্তু এই ধরনের তোর আমরা ফিচার্স দেখতে পাবো, বিভিন্ন ধরনের ল্যান্ডফর্মস আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো সেই ল্যান্ডফর্ম গুলো এখানে আমরা কি করতে হবে, স্টাডি করতে হবে, ঠিক আছে। তো প্রথমত আমরা কি করব, আমরা ফার্স্টে একদম ওভারঅল দেখবো, অর্থাৎ সমস্ত সমুদ্রে যেগুলো রয়েছে সেইগুলো নিয়ে দেখবো, তারপর পার্টিকুলার আলাদা আলাদা ওশিয়ানের মধ্যে আমরা কি কি রয়েছে সেগুলো দেখবো, ঠিক আছে। আচ্ছা, তা রিলিফ ফিচার্স এর মধ্যে আমরা যেটা প্রথমে আমরা, আচ্ছা এই ডিভিশনটা কিন্তু বিভিন্ন রকম থাকবে দেখবি, কিন্তু মেন ডিভিশন বা মেজর ডিভিশন যেগুলো সেগুলো আমি মেনলি করাচ্ছি। তার মধ্যে প্রথমেই যেটা তোরা জানিস কি রয়েছে, কন্টিনেন্টাল স্লোপ, কন্টিনেন্টাল সেলফ। ফার্স্ট হচ্ছে কন্টিনেন্টাল সেলফ বা বাংলায় যেটা কি বলা হয়, মহীসোপান। মহীসোপান সমুদ্রের তলদেশে যে ফিচার্স গুলো রয়েছে বা যে ভূমিরূপ গুলো আমরা দেখতে পাবো, তার মধ্যে ফার্স্ট হচ্ছে আমাদের কি, মহীসোপান বা কন্টিনেন্টাল সেলফ। সেকেন্ড রয়েছে আমাদের কি, কন্টিনেন্টাল স্লোপ, সেকেন্ড হচ্ছে কন্টিনেন্টাল স্লোপ। থার্ড রয়েছে আমাদের কি, কন্টিনেন্টাল রাইজ রয়েছে একটা, কন্টিনেন্টাল রাইজ, কন্টিনেন্টাল রাইজ বাংলা যেটাকে বলা হয় মহীজাগান, ঠিক আছে, এটাকে বলা হয় মহীঢাল, ঠিক আছে। আচ্ছা, তারপরে রয়েছে কন্টিনেন্টাল রাইজের পরে আমরা দেখতে পাবো ডিপ সি প্লেন রয়েছে, ডিপ সি প্লেন বা যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি অ্যাবেসিয়াল প্লেন বলে থাকি, আমরা কি বলে থাকি, অ্যাবেসিয়াল প্লেন, ঠিক আছে। ডিপ সি প্লেন বা যেটাকে বলে থাকি আমরা কি, অ্যাবিসাল প্লেন, ঠিক আছে, মানে গভীর সমুদ্রের সমভূমি যেটাকে বলে থাকি আমরা, গভীর সমুদ্রের সমভূমি। যেমন আমাদের স্থলভাগে রয়েছে সমভূমি, সেরকম সমুদ্রের নিচেও কিন্তু কি রয়েছে, আমাদের সমভূমি রয়েছে, এটা গভীর সমুদ্রের সমভূমি বলছি, ঠিক আছে। এছাড়াও আমরা দেখতে পাবো কি, আমরা দেখতে পাবো ট্রেঞ্চ, ওসিয়ান ট্রেঞ্চ, ওসিয়ান ট্রেঞ্চ, ওসিয়ান ট্রেঞ্চ বা যেটাকে বলে থাকি আমরা কি, সমুদ্র খাত, সমুদ্র খাত। তারপর আমার যেটা রয়েছে সেটা হচ্ছে, এরপরে আরো কতগুলো জিনিস দেখতে হবে, যেমন ওসিয়ান রিজ, ওসিয়ান রিজ বা শৈলশিরা বা সামুদ্রিক শৈলশিরা, সামুদ্রিক শৈলশিরা, সামুদ্রিক শৈলশিরা, সামুদ্রিক শৈলশিরা, হয়েছে, সামুদ্রিক শৈলশিরা, সামুদ্রিক শৈলশিরা, হয়েছে। তাহলে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আরো কতগুলো জিনিস আছে যেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, তাও লিখে রাখ। তার মধ্যে আমরা দেখতে পাবো সাবমেরিন ক্যানিয়ন, সাবমেরিন ক্যানিয়ন, এই সাবমেরিন ক্যানিয়ন সম্বন্ধে আলাদা করে ক্লাস নেবো, ঠিক আছে। এখানে কতগুলো থিওরিজ রয়েছে সেগুলো পরীক্ষায় দেয়, সাবমেরিন ক্যানিয়ন, ঠিক আছে। আচ্ছা, এইগুলো মোটামুটি এগুলো জানলে এনাফ। এছাড়াও আরো দু একটা জিনিস রয়েছে, যেমন হচ্ছে এই অ্যাবেসিয়াল প্লেনে আমাদের কতগুলো হিল রয়েছে যেটাকে বলা হয় কি, অ্যাবিসাল হিল বা ডিপ সি প্লেনে যে হিলগুলো রয়েছে সেগুলোকে ডিপ সি প্লেন হিল বলা হয় থাকে এগুলোকে, ঠিক আছে। এর মধ্যে দেখতে পাবো আমরা। এছাড়াও আমরা কি দেখতে পাবো, গায়ট দেখতে পাবো, গায়ট, এগুলো এখানে রয়েছে সব, ডিপ সি প্লেনে দেখতে পাবো গায়ট, ঠিক আছে, গায়ট, GUYOT, গায়ট, ঠিক আছে, গায়ট দেখতে পাবো। আচ্ছা, আর কি দেখতে পাবো, আমাদের যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের ওই বিভিন্ন ধরনের যে সামুদ্রিক যে আমাদের কি বলে এটাকে বাংলায়, মালভূমি, মালভূমি বা প্লেটু যেগুলো, ঠিক আছে, সাবমেরিয়ান প্লেটু যেগুলো, সেগুলো দেখতে পাবো, ঠিক আছে। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, সেগুলো আস্তে আস্তে আমরা টুকটাক করে এই পড়ার মাধ্যমে বলে দেবো, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এটা আরেকটা রয়েছে, সেটা হচ্ছে গায়োটের সাথে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে সি মাউন্ট, সি মাউন্ট, ঠিক আছে, সি মাউন্ট, মাউন্ট,
ঠিক আছে, এইগুলো মোটামুটি জানলে আমাদের হবে এই ইয়ের মধ্যে কি বলে আমাদের এই রিলিফ ফিচার্স যেগুলো, অর্থাৎ সমুদ্রের তলদেশে যেসব রিলিফগুলো রয়েছে, বিভিন্ন ধরনের আমাদের যে রিলিফগুলো আমরা দেখতে পাই, ঠিক আছে, বিভিন্ন ধরনের যে ভূমিরূপগুলো, টোপোগ্রাফি যেগুলো, ঠিক আছে, আমরা দেখতে পাই বিভিন্ন ইয়েতে সমুদ্রের তলদেশে, সেইগুলো কিন্তু আমরা এখানে দেখবো। ঠিক আছে, তাহলে একদম প্রথম থেকে শুরু করি। ফার্স্টে আমাদের কি রয়েছে না, ফার্স্টেই রয়েছে আমাদের মহীসোপান বা কন্টিনেন্টাল সেলফ। ঠিক আছে, একদম প্রথম থেকে শুরু করি, সেটা হচ্ছে কন্টিনেন্টাল সেলফ বা মহীসোপান, কন্টিনেন্টাল সেলফ। ঠিক আছে, যেগুলো বলছি খুব ভালো করে শুনবি, এখান থেকে পরীক্ষায় দেয়। কন্টিনেন্টাল সেলফ বা মহীসোপান, মহীসোপান, মহীসোপান বা কন্টিনেন্টাল সেলফ হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যেখানে আমাদের উপকূল ভাগ শুরু হচ্ছে, মানে যেখানে আমাদের উপকূল ভাগ মানে কি, কোস্টাল এরিয়া মানে কি, যেখানে স্থলভাগ এবং সমুদ্র আমাদের কিন্তু কি করছে না, আমাদের যে লাইন বরাবর ইয়ে করছে, আলাদা হচ্ছে, তাকে আমরা বলছি উপকূল রেখা বলে থাকি, এবং ওইটাকে উপকূল বলে থাকি অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমি যদি ছবিটা একটু আঁকার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো এখানে ধর এখান থেকে ধর জল রয়েছে, সমুদ্রের জল রয়েছে, ঠিক আছে, এই পোর্শনটা পুরোটা, ঠিক আছে, এই পোর্শনটা পুরোটা জল রয়েছে, ঠিক আছে, এই পোর্শনটা। এবারে ব্যাপারটা হচ্ছে যে এই যে আমার রয়েছে জায়গাটা, এই যে জায়গাটা রয়েছে আমার, ঠিক আছে, মহীসোপান মানে হচ্ছে যে জায়গাটাতে আমাদের কি হচ্ছে না, উপকূল যে রেখা রয়েছে, যেটা কি রয়েছে, উপকূল রেখা, অর্থাৎ আমাদের যেটা রয়েছে কি না, যেটা হচ্ছে আমাদের কোস্টাল লাইন, যেটা যেটা আমাদের কোস্টাল লাইন বা উপকূল রেখা, যেখানে আমাদের সমুদ্র এবং স্থলভাগ আলাদা হচ্ছে, কোস্টাল লাইন। এই কোস্টাল লাইন বা উপকূল রেখা থেকে আমাদের বলতে পারি যে 200 মিটার পর্যন্ত, কত দূর, 200 মিটার পর্যন্ত, 200 মিটার পর্যন্ত এই ভিতরের দিকে অর্থাৎ গভীরতা সম্পন্ন যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটাকে আমরা কি বলে থাকি, সেই জায়গাটাকে আমরা বলে থাকি যে আমাদের কন্টিনেন্টাল সেলফ। আচ্ছা, এখানে দুটো জিনিস বলে দিই আরো, একটা হচ্ছে আমাদের আমরা জানি যে মহাদেশীয় ভূত্বক, আর একটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। মহাদেশীয় ভূত্বক বা যেটাকে আমরা কি বলে থাকি, শিয়াল বলে থাকি, বা কন্টিনেন্টাল ক্রাস্ট বলে থাকি, কন্টিনেন্টাল ক্রাস্ট বলে থাকি। আর হচ্ছে মহাসাগরীয় ভূত্বক, মহাসাগরীয় ভূত্বক, বা যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে আমরা বলে থাকি সীমা, বা যেটাকে আমরা ইংলিশে বলে থাকি কি, ওশিয়ানিক ক্রাস্ট। কি বলে থাকি, ওশিয়ানিক ক্রাস্ট, এটাকে বলা হয় ওশিয়ানিক ক্রাস্ট। আর এটা হচ্ছে আমাদের কন্টিনেন্টাল ক্রাস্ট, কন্টিনেন্টাল ক্রাস্ট, ঠিক আছে, কন্টিনেন্টাল ক্রাস্ট। তাহলে এই যে আমার রয়েছে দুটো ক্রাস্ট, এই মহাদেশীয় ভূত্বকের অংশ হচ্ছে দুটো, কোন দুটো, একটা হচ্ছে আমাদের কন্টিনেন্টাল সেলফ আর কন্টিনেন্টাল স্লোপ, এই দুটোই হচ্ছে আমাদের কি মহাদেশীয় ভূত্বকের অংশ, বা এটা হচ্ছে শিয়ালের অংশ। বাকিগুলো একটাও কিন্তু আমাদের মহাদেশীয় ভূত্বকের অংশ নয়, বাকিগুলো সব হচ্ছে মহাসাগরীয় ভূত্বকের অংশ। ঠিক আছে, পরীক্ষা কোশ্চেন দিতেই পারে। ঠিক আছে, আমাদের মহাদেশীয় ভূত্বকের শেষ হচ্ছে কন্টিনেন্টাল স্লোপে, মানে এই দুটো, কন্টিনেন্টাল সেলফ আর কন্টিনেন্টাল স্লোপ। ঠিক আছে, বলে দিলাম। তাহলে এই ক্ষেত্রে কন্টিনেন্টাল সেলফ কোনটা, বললাম যে উপকূল রেখা থেকে 200 মিটার গভীরতা পর্যন্ত মৃদু ঢালযুক্ত, একদম কম ঢালযুক্ত যে আমাদের ভূমিটা রয়েছে, বা বলতে পারিস যে ভূত্বকের প্রান্ত ভাগটা রয়েছে, তাকে আমরা কন্টিনেন্টাল সেলফ বলছি। বোঝা গেল, তাকে আমরা কি বলছি, কন্টিনেন্টাল সেলফ বলছি। বোঝা গেল। তাহলে এর কিছু ক্যারেক্টারিস্টিক আমার কিন্তু কি করতে হবে, আমাকে কিন্তু নোট ডাউন করতে হবে, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এক্ষেত্রে কন্টিনেন্টাল সেলফ যেটা, সে কন্টিনেন্টাল সেলফ হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে টোটাল যে আমার সমুদ্র রয়েছে, আমরা যদি গোটা সমুদ্রের তলদেশটাকে আমরা 100% ধরি, গোটা সমুদ্রের তলদেশটা যদি 100% ধরি, তার মধ্যে 8.6%, কোনো বই দেখবি 7.6% রয়েছে, কিন্তু সাবিন্দর সিং এর বইটাতে 8.6% দেওয়া আছে। ঠিক আছে, 8.6%, ঠিক আছে, 8.6% কি করেছে, টোটাল যে আমাদের সমুদ্রের এরিয়া তার জায়গা দখল করে আছে কে, এই আমাদের মহীসোপান। বোঝা গেল, মানে যতগুলো সমুদ্র রয়েছে তাদের সমুদ্রের তলদেশটাকে যদি টোটাল 100% ধরি আমরা সমুদ্রের তলদেশটাকে, তাহলে সেক্ষেত্রে তার 8.6% কি রয়েছে, আমাদের এই কন্টিনেন্টাল সেলফ রয়েছে বা মহীসোপান রয়েছে। বোঝা গেল। সেকেন্ড হচ্ছে আমাদের কি, সব থেকে বেশি আমরা কোথায় দেখতে পাবো মহীসোপান, সেটা হচ্ছে আটলান্টিক ওসিয়ান। ঠিক আছে, মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। আটলান্টিক ওসিয়ানে প্রায় 13.3% দেখতে পাবো। নেক্সট রয়েছে আটলান্টিকের পরে রয়েছে পেসিফিক, পেসিফিক ওশিয়ান বা যেটাকে বলতে কি প্রশান্ত মহাসাগর, এখানে আমরা দেখতে পাবো 5.7%। এবং তারপরে আমরা দেখতে পাবো ইন্ডিয়ান ওশিয়ান, তারপরে দেখতে পাবো ইন্ডিয়ান ওশিয়ান, যেটা হচ্ছে 4.2%। বোঝা গেল, এই তিনটে আমরা কিন্তু কি করতে পারবো, এই তিনটে কিন্তু আমরা এই পার্সেন্টেজে আমরা দেখতে পাবো, এই পার্সেন্টেজে আমরা কিন্তু কি করতে পারবো, দেখতে পাবো। বোঝা গেল, আটলান্টিক ওশিয়ান 13.3%, প্যাসিফিক ওশিয়ান 5.7%, আর ইন্ডিয়ান ওশিয়ান যেটা রয়েছে সেটা হচ্ছে কত, 4.2%। এটা আমরা কন্টিনেন্টাল সেলফ দেখতে পাবো। বোঝা গেল। এর গড় গভীরতা কত বললাম, আপ টু 200 মিটার, আপ টু 200 মিটার, কোথাও কোথাও একটু বেশি বেশি কম হতে পারে, কিন্তু আপ টু 200 মিটার পর্যন্ত অন এন এভারেজ হয়ে থাকে, এভারেজ এভারেজ আপ টু 200 মিটার পর্যন্ত হয়ে থাকে নিচের দিকে। এর ঢাল কত হয়, এর ঢাল ম্যাক্সিমাম হয় 3 ডিগ্রি, ম্যাক্সিমাম 3 ডিগ্রি, মানে সব থেকে বেশি 3 ডিগ্রি, কিন্তু নর্মালি এভারেজ কত হয়, এভারেজ ঢাল 1 ডিগ্রিরও কম হয়ে থাকে।
লেস দেন 1 ডিগ্রি, কত ম্যাক্সিমাম 3 ডিগ্রি হয়, কিন্তু অ্যাভারেজ কত হয়, অ্যাভারেজ মানে গড়, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে বেশিরভাগ যদি আমরা সমুদ্র দেখি তাহলে তার সেক্ষেত্রে মহিষমান 1 ডিগ্রিরও কম হয়ে থাকে। বোঝা গেল? তাহলে এই জিনিসটা আমাকে দেখতে হবে কন্টিনেন্টাল সেলফের মধ্যে। এবার কন্টিনেন্টাল সেলফের ক্ষেত্রে আমাকে জানতে হবে যেটা, সেটা হচ্ছে এই যে কন্টিনেন্টাল সেলফ, এই কন্টিনেন্টাল সেলফটা কোথায় আমরা বেশি দেখতে পাবো, কোথায় কম দেখতে পাবো, এই জিনিসগুলো আমাকে কিন্তু ভালো করে জানতে হবে। প্রথমত এই কন্টিনেন্টাল সেলফ আমরা দেখতে পাবো যেসব জায়গাতে, সেই তার মধ্যে মেনলি সব থেকে চওড়া আমরা দেখতে পাবো কোথায় না, কন্টিনেন্টাল সেলফ আমরা সেখানেই চওড়া দেখতে পাবো যেখানে ঢালটা কম হবে, যেখানে ঢালটা কম হবে। এবং ঢালটা আমার কোনখানে কম হবে, ঢালটা আমার কোনখানে কম হবে ভালো করে দেখ, ঢালটা আমার কম হবে সেসব জায়গাতে কোথায়, একটা হচ্ছে মোহনা অঞ্চল, নদীর যে মোহনা অঞ্চল বা মাউথ যেটাকে আমরা বলে থাকি, মাউথ, নদীর মোহনা অঞ্চল বা মাউথে আমরা কি দেখতে পাবো, আমরা কিন্তু নদীর ঢাল কিন্তু অনেক কম দেখতে পাই, যার ফলে ওখানে কিন্তু মহিষমান অনেক বেশি চওড়া হবে, অনেক বেশি চওড়া হবে, মানে অনেক উইডথ হবে, অনেক চওড়া হবে, অনেক বেশি, অনেক দীর্ঘ পর্যন্ত বিস্তৃত হবে। বোঝা গেল? আর কোথায় আর দেখতে পাবো, মেনলি মেনলি এই মোহনা দিয়ে আমরা দেখতে পাই মেনলি, ঠিক আছে, মেনলি মোহনা এবং উপকূল ভাগও আমরা দেখতে পাবো। কিন্তু আমরা একটা জায়গায় আমরা কম দেখতে পাবো, সেটা হচ্ছে কিনা, সেটা হচ্ছে যে কোনো একটা জায়গায় যদি কোনো পর্বত অবস্থান করে, কোনো যদি মাউন্টেন অবস্থান করে, কোনোখানে যদি মাউন্টেন অবস্থান করে, বা যদি আমাদের ফোল্ডেড মাউন্টেন বা যে কোনো মাউন্টেন যদি অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু কন্টিনেন্টাল সেলফ কিন্তু কমে যাবে। তার কারণ হচ্ছে যখনই ধর কোনো উপকূল ভাগে একটা মাউন্টেন অবস্থান করছে, তার মানে কি, তার মানে আমার এখানে ঢালটা অনেক বেশি হয়ে যাবে, কোনোটা মাউন্টেন অবস্থান করলে আমার কি হবে, ঢালটা অনেক বেশি হয়ে যাবে। যে কারণে কি হবে না, আমার কোনো একটা পাশে যদি কোনো কারণে আমার পর্বত থাকে বা কোনো যদি কি বলতো মাউন্টেন থাকে, বিশেষ করে ভঙ্গিল পর্বত থাকে, সেক্ষেত্রে মহিষমান কিন্তু খুব বেশি চওড়া হবে না। বোঝা গেল? তাহলে মহিষমান আমরা সব থেকে বেশি দেখতে পাবো কোথায়, সব থেকে বেশি আমরা দেখতে পাবো যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ওই উপকূলটা যদি আমার নর্মাল হয়, নর্মাল উপকূল যদি হয়, যেখানে আমরা প্লেন এরিয়া, উপকূলটা বেশি পরিমাণে ঢালু নয়, সেখানে দেখতে পাবো। এছাড়াও আমাদের মাউথ বা মোহনা অঞ্চলে কিন্তু আমরা প্রচুর বড় দেখতে পাবো। ঠিক আছে? কিন্তু যদি এটা আমার হয়ে যায় কোনো পর্বত, যদি পাশাপাশি অঞ্চলে কোনো পর্বত থাকে ওই উপকূলের পাশে, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না, মহিষোপান কিন্তু বিশাল পরিমাণে দেখতে পাবো না, তখন কিন্তু মহিঢালটা বেড়ে যাবে, মহিষোপানটা কিন্তু পরিমাণটা অনেক কমে যাবে। ঠিক আছে? এই কারণে আমরা যখন দেখি উত্তর এবং দক্ষিণ আমেরিকা, তার পশ্চিম উপকূল, উত্তর এবং দক্ষিণ আমেরিকার এই দিকটা পশ্চিম উপকূলটা, উত্তর এবং দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল, উত্তর আমেরিকাতে রয়েছে রকি এবং আমার দক্ষিণ আমেরিকায় রয়েছে আন্দিজ, এই দুটো পর্বত এই পশ্চিম উপকূল বরাবরই রয়েছে। যার ফলে উত্তর এবং দক্ষিণ আমেরিকার যে পশ্চিম উপকূল বরাবর ভঙ্গিল পর্বত বা ফোল্ড মাউন্টেন থাকার জন্য আমরা কিন্তু এখানে মহিষোপান খুব একটা বড় দেখতে পাই না, খুব সংকীর্ণ মহিষোপান দেখতে পাই। বোঝা গেল? আচ্ছা, এইটা কিন্তু মনে রাখতে হবে। আর যদি কোনো কারণে উপকূল ভাগে যদি আমাদের কি হয় না, যদি আমাদের সমভূমি অঞ্চল অবস্থান করে উপকূল ভাগটা, ঠিক আছে, সমভূমি অঞ্চল অবস্থান করে বা প্লেন এরিয়া হয়, তাহলে কিন্তু প্রচুর বড় কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে? প্রচুর বড় দেখতে পাবো। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে আমরা যখন আমাদের সুমেরু মহাসাগর যদি দেখি, সেখানে কিন্তু মহিষোপান অনেক বড় হয়, অনেক বড়, প্রায় 1100-1200 কিলোমিটার মতো চওড়া হয়ে যায়, কারণ অনেক বড় এরিয়া এটা। ঠিক আছে? অনেক বিস্তৃত অঞ্চল। বোঝা গেল? এটা কিন্তু আমরা দেখতে পাবো। এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসতে পারে। বোঝা গেল? আচ্ছা, এবারে নেক্সট হচ্ছে যে মহিষোপান আমার কি বলে কেন গুরুত্বপূর্ণ। তোরা জানিস যে এটা বলার কোনো কারণ নেই যে মহিষোপান গুরুত্বপূর্ণ কেন নয়। মহিষোপান হচ্ছে প্রথমত, মহিষোপান হচ্ছে এমন একটা এরিয়া যেখানে আমাদের কি হচ্ছে, সমস্ত ধরনের পলিগুলো এসে আমাদের ডিপোজিট হচ্ছে, পলিগুলো এসে কি হচ্ছে, ডিপোজিশন হচ্ছে, বা আমাদের পলিগুলো এসে পরে এখানে কি হচ্ছে, নদী যেগুলো এসে মিশছে সেগুলো এখানেই কিন্তু সঞ্চয় করছে পলিগুলো। আর পলিগুলো সঞ্চয় হওয়ার ফলে কি তৈরি হচ্ছে, এখানে এখানে পাললিক শিলাস্তর তৈরি হচ্ছে বা পাললিক শিলা তৈরি হচ্ছে। আর পাললিক শিলা যেহেতু তৈরি হচ্ছে, সেই জন্য এখানে কি তৈরি হয়, এখানে আমার বিভিন্ন ধরনের ফসিল জীবাশ্ম এগুলো তৈরি হয়। এবং পাললিক শিলাস্তরে তো আমরা জানি কি তৈরি হয়, পাললিক শিলাস্তরে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের যে আমাদের ফসিল ফুয়েল যেগুলো, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি, সেই জীবাশ্ম জ্বালানির সঞ্চয় আমরা দেখতে পাবো। মহিষোপান অঞ্চলেই কি হয়, আমাদের জীবাশ্ম জ্বালানির যে সঞ্চয়, বিশেষ করে কয়লাটা যদিও কম পাওয়া যাবে, কিন্তু বিভিন্ন যে প্রাণী দ্বারা নিঃসৃত যে তেল, অর্থাৎ খনিজ তেল, সেই খনিজ তেল কিন্তু আমরা এখানে দেখতে পাবো। অর্থাৎ অফশোর মাইনিং যেটাকে বলে থাকি আমরা, অফশোর মাইনিং। ঠিক আছে? পুরোদেশীয় যে মাইনিং গুলো হয়ে থাকে বা আমাদের খনি অঞ্চল যেগুলো থাকে, যেমন আমাদের সময় ইয়েতে রয়েছে, গুজরাট ইয়েতে রয়েছে, মহারাষ্ট্র বোম্বে হাই রয়েছে, ঠিক আছে, সেগুলো সাগর সম্রাট যেটা রয়েছে, সেখানেও কিন্তু আমাদের এই অফশোর মাইনিং করা হয়, যেটা আমাদের মহিষোপান অঞ্চলে অবস্থান করছে, সমুদ্রের তল থেকে খনিজ তেল উত্তোলন করা হচ্ছে। কেন হচ্ছে? তার কারণ হচ্ছে পলিটা এখানে ডিপোজিট করা হচ্ছে। পলিটা ডিপোজিট কেন হচ্ছে? কারণ ঢালটা কম, ঢাল কম হলে কি হবে, যে পলিগুলো আসবে সেগুলো এখানেই সব জমা হয়ে রয়ে যাবে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এখানে পলিটা স্তরে স্তরে জমা হচ্ছে বলে পাললিক শিলাস্তর দেখা যাবে, এবং তার মধ্যে যদি কোনো কারণে ওই বিভিন্ন প্রাণী থাকতে পারে, সেই কারণে কিন্তু সেখান থেকে খনিজ তেল তৈরি হতে পারে। বোঝা গেল? এবং এছাড়াও আর কি কারণে হতে পারে না, নদী যে আমাদের নুড়ি বাড়ি পাথরগুলো নিয়ে আসছে বা বিভিন্ন ধরনের যে পলিগুলো নিয়ে আসছে, এবং বিভিন্ন ধরনের যে ছোট ছোট আমাদের কি বলবো
ওই জৈব পদার্থগুলো নিয়ে আসছে, নদী বয়ে নিয়ে আসছে, সেগুলো কিন্তু এখানে থাকার ফলে বিভিন্ন ধরনের প্লাঙ্কটনের প্রাচুর্য হয়, বিভিন্ন ধরনের মাছ, প্লাঙ্কটন, জু প্লাঙ্কটন যেগুলো, সেগুলো এখানে আসে। যার ফলে কি হয় না, এখানে কিন্তু বাণিজ্যিক মৎস্যক্ষেত্র তৈরি হয়। ঠিক আছে, এই জন্য আমাদের মহিষবানকে রত্নাগার বলা হয় থাকে। কি বলা হয়? রত্নাগার। ঠিক আছে, মানে আমাদের এখানে প্রচুর পরিমাণে মানে এত মূল্যবান হওয়ার জন্য কিন্তু কি হয়, রত্নাগার বলে থাকে। এছাড়াও এখানে আমাদের বিভিন্ন ধরনের ওই যে মণিমুক্ত প্রবাল এগুলো দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, এছাড়া প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল তো বললামই, সেগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। বোঝা গেল? এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এবারে এই যে মহিষপান, এই মহিষপানটা কিভাবে তৈরি হচ্ছে সেটা আমাকে ভালো করে বুঝতে হবে, যে মহিষপান কিভাবে উৎপত্তি হচ্ছে। মহিষপান উৎপত্তির অনেক তত্ত্ব রয়েছে এবং অনেক ব্যাখ্যা রয়েছে, তার মধ্যে আমরা কতকগুলো দেখবো। ঠিক আছে, মহিষপান কিভাবে তৈরি হয় তার কতকগুলো ব্যাখ্যা আমরা দেখবো। প্রথমত ফার্স্ট সমুদ্র তরঙ্গ এবং নদীর কাজ। ফার্স্ট হচ্ছে কি না, সি ওয়েভ বা সমুদ্র তরঙ্গ এবং নদীর কাজ বা বিভিন্ন ধরনের যে ফ্লুভিয়াল অ্যাকশন রয়েছে, ফ্লুভিয়াল অ্যাকশন বা ফ্লুভিয়াল অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে, তার মাধ্যমে কি হতে পারে, আমার কিন্তু কি হতে পারে, আমার কিন্তু মহিষপান তৈরি হতে পারে। কিভাবে তৈরি হবে? সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত, জোয়ার, এইগুলোর ফলে কি হবে, যে মহাদেশের যে প্রান্তভাগ রয়েছে, মহাদেশের যে শেষ সীমানা রয়েছে মহাদেশের, সেগুলো কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে কি হবে না, আমাদের এখানে কিন্তু এই মহাদেশীয় মঞ্চের উপর কিন্তু জমা হয়ে যাবে এখানে। ঠিক আছে, এর পাশে যদি মনে করো আমার কোনো একটা কোনো বিশাল পরিমাণে উপকূল রেখা থাকে, কোনো একটা ভূমি থাকে, কোনো একটা ভূমিরূপ থাকে, কি হবে, এই দিক থেকে নদী যেটা আসছে, সেই নদীটা সমস্ত কিছু ক্ষয় করে নিয়ে চলে আসবে, এবং এই দিক থেকে সমুদ্রের যে তরঙ্গ, সেই তরঙ্গের আঘাতে কি হবে, এখানে ক্ষয় হবে। আর ক্ষয় হয়ে কি হবে, এখানে ডিপোজিট হবে, এই জায়গাটাতে ডিপোজিট হয়ে যাবে, এই জায়গাতে ডিপোজিট হয়ে যাবে, সঞ্চয় হয়ে যাবে। যার ফলে আমার কিন্তু কি হবে, ঢালটা অনেক কমে যায় এবং প্রশস্ত মহিষপান গড়ে উঠতে পারে। বোঝা গেল? তাহলে সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র স্রোত, জোয়ার ভাটা, মানে জোয়ার মেনলি, এছাড়াও নদী দ্বারা যেসব কাজগুলো বা নদী দ্বারা যেসব পদার্থগুলো আসছে, সেগুলো এখানে সঞ্চিত হয়ে মহিষপান গড়ে উঠতে পারে। বোঝা গেল? এটা একটা ব্যাপার। তাহলে এই জিনিসটা বোঝা গেল। আচ্ছা, আর কি হতে পারে? আর হতে পারে যে তরঙ্গ কর্তৃত মঞ্চের নিমজ্জন হতে পারে। কি হতে পারে? সেকেন্ড হচ্ছে তরঙ্গ কর্তৃত মঞ্চ। তরঙ্গ কর্তৃত মঞ্চ এখনো আমাদের ইয়ে করা হয়নি, আমাদের পড়বো আমরা তরঙ্গ কর্তৃত মঞ্চ। তারপরে আমাদের এক সেকেন্ড, তরঙ্গ কর্তৃত মঞ্চ বা ইংলিশে যেটাকে বলা হয় ওয়েব কাট প্ল্যাটফর্ম। ওয়েব কাট প্ল্যাটফর্ম, ওয়েব কাট প্ল্যাটফর্ম হচ্ছে অ্যাকচুয়ালি সমুদ্র তরঙ্গের ফলে, ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটা ভূমিরূপ, তরঙ্গ কর্তৃত মঞ্চ। ঠিক আছে, কি হয়, এই তরঙ্গ কর্তৃত মঞ্চটা যদি কোনো কারণে বসে যায়, ঠিক আছে, কোনো কারণে যদি বসে যায়, বা উল্টোটা হতে পারে, কি হতে পারে না, সমুদ্র পৃষ্ঠে যদি উত্থান ঘটে, কি হতে পারে, মনে কর সমুদ্র পৃষ্ঠের এই দিকটা উত্থান ঘটলো বা এই জায়গাটায় আমার বসে গেল, তার ফলে কি হবে, তার ফলে মনে কর আমার ঢালটা অনেক বেশি ছিল, ধর এরকম ঢালটা অনেক বেশি ছিল, হঠাৎ কারণে এটা বসে গেল, ধর তখন কি হবে, ঢালটা কিন্তু অনেকটা কমে যাবে, ঢালটা কিন্তু কি হবে, অনেকটা কমে যাবে। আর ঢাল কমে যাওয়া মানে কি, সেটা মহিষপান অঞ্চল তৈরি হয়ে যাবে। তাহলে আমার তরঙ্গ কর্তৃত যে মঞ্চ, অর্থাৎ এই যে তরঙ্গ দ্বারা যে আমার মঞ্চটা বা প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছে, তরঙ্গ কর্তৃত মঞ্চ কিছুই নয়। তরঙ্গ কর্তৃত মঞ্চ হচ্ছে যে তরঙ্গের দ্বারা, তরঙ্গের শ্বাস ব্যাকওয়াশ পড়েছিস তোরা, সেই শ্বাসের ফলে কি হবে না, শ্বাসের ফলে এই সমুদ্রের যে ভিগুটা রয়েছে, মানে সমুদ্রের ওপরে আমাদের যে ভূমিটা রয়েছে, সেই ভূমিটাকে ক্ষয় করে ক্ষয়জাত পদার্থগুলো ওই সামনেই সঞ্চয় করে দেয়, সামনেই কিন্তু সঞ্চয় করে দেবে। সমুদ্র তরঙ্গের আঘাতে ওই সমুদ্রের পাড়ের যে অংশটা সেটা ক্ষয় হবে এবং সমুদ্রের সামনেই পদার্থগুলো সঞ্চয় হবে। এই সঞ্চয় হয়ে আমাদের একটা মঞ্চের মতো তৈরি করে, এটাকে আমরা ওয়েব কাট প্ল্যাটফর্ম বা তরঙ্গ দ্বারা তৈরি মঞ্চ বা তরঙ্গ কর্তৃত মঞ্চ বলে থাকি। এবার এই মঞ্চটা যখন তৈরি হবে তখন কি হবে, জেনারেলি আমার যদি ঢালটা অনেক বেশি হয়, ঢালটা অনেক বেশি আছে ধর, এবার তরঙ্গ কর্তৃত মঞ্চের ফলে এই পদার্থগুলো এখানে সঞ্চয় হবে, সঞ্চয় হতে কি হবে, সঞ্চয় হতে হতে এই ঢালটা কিন্তু আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে কমে যাবে, ঢালটা আস্তে আস্তে কি হবে, কমে যাবে। আর ঢাল কমে যাওয়া মানে কি, মহিষপান অঞ্চল তৈরি হয়ে যাবে। তাহলে তরঙ্গ কর্তৃত মঞ্চের ফলেও কিন্তু মহিষপান অঞ্চল তৈরি হতে পারে। বোঝা গেল? এছাড়াও কি হতে পারে, এছাড়াও কোনো কারণে যদি আমার চ্যুতি গঠন হয়, চ্যুতি বা ফল্ট যদি গঠন হয় বা চ্যুতি গঠন হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রেও কিন্তু আমার অংশটা অবনমিত হয়ে যেতে পারে। কি হতে পারে, মনে করো এটা সিম্পল জায়গা, কোনো সমস্যা নেই, এটা নর্মাল জায়গা, প্লেন এরিয়া, কোনো কারণে হয়তো দেখা গেল যে ফল্ট তৈরি হলো, ক্র্যাক তৈরি হলো, কি হবে, এই অংশটা মনে করো কোনো কারণে বসে গেল, এইদিকের অংশটা তো বসে গেল, তখন কি হবে, তখন কিন্তু আমার কি হবে, আমার কিন্তু যদি ঢালটা কম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে, সেক্ষেত্রে কিন্তু আমার একটা মহিষপান তৈরি হতে পারে। বোঝা গেল? তাহলে আমার যদি কোনো প্রবল ভূআলোড়ন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে না, আমার যদি চ্যুতি সৃষ্টি হয়, এই সমান্তরাল চ্যুতির ফলে কিন্তু একটা অংশ যদি বসে যায়, তার ফলে কিন্তু কি হবে না, মহিষপান গড়ে উঠতে পারে। বোঝা গেল? গড়ে উঠতে পারে। এছাড়াও যদি আমার এরকম হয় যে কোনো কারণে উপকূলের উত্থান হলো, উপকূলের কি হলো, উত্থান হলো, আমরা পড়েছি ইউস্ট্যাটিক আলোড়ন, তারপরে আমাদের পড়েছি স্ট্যাটিক আলোড়ন, ডাইনামিক আলোড়ন, আমরা পড়েছি স্ট্যাটিকটা এখানে কোনো কাজে নেই, কিন্তু ডাইনামিক আলোড়নে কি পড়েছি, যে আমাদের কোনো কারণে যদি কি হয়, আমাদের যদি কোনো কারণে আমরা দেখতে পাই যে ভূমিভাগটা উঁচু হয়ে গেছে, পাড়টা যদি কোনো কারণে উঁচু হয়ে গেছে, সমুদ্রের তলের তুলনায় উঁচু হয়ে গেছে, বা যদি এই অংশটা নিচের অংশটা বসে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে আমার কিন্তু মহিষপান তৈরি হতে পারে। নর্মাল রয়েছে, কোনো কারণে উপকূল ভাগ উত্থিত হয়ে গেল, মহিভাগ আলোড়ন দিল, মহিভাগ আলোড়নের ফলে উপর দিকে উত্থিত হয়ে গেল, ভূমিটা উত্থিত হয়ে এরকম হয়ে গেল,
তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রেও আমার কিন্তু কি হতে পারে, আমার কিন্তু একটা মহিষবান তৈরি হতে পারে, একটা কি হতে পারে, মহিষবান তৈরি হতে পারে। তাহলে উপকূল ভাগ যদি উত্থিত হয়ে যায় কোনো কারণে, ঠিক আছে, উপকূল ভাগ যদি উত্থিত হয়ে যায় বা যদি কোনো কারণে বসে যায়, বসতেও পারে কোনো কারণে, এই দিকটা ধর বসে গেল, নর্মাল রয়েছে দিকটা বসে গেল, হতে পারে। তাহলে বোঝা গেল। এছাড়াও সমুদ্র স্রোতে যদি মিলন হয়, অর্থাৎ আমাদের যে বিভিন্ন ধরনের যে ওয়ার্ম কারেন্ট রয়েছে, বিভিন্ন ধরনের ওয়ার্ম কারেন্ট এবং কোল্ড কারেন্ট যেগুলো রয়েছে, অর্থাৎ উষ্ণ স্রোত এবং শীতল স্রোত যেগুলো রয়েছে, তারা পাশাপাশি এলে কি হয়, পাশাপাশি এলে শীতল স্রোতটা অবশ্যই কিন্তু কি হবে, উষ্ণ স্রোতের সংস্পর্শে এলে শীতল স্রোতের সাথে যে বরফগুলো আসছে সেই বরফগুলো গলে যাবে, এবং বরফের মধ্যে যেসব পদার্থগুলো সঞ্চিত ছিল, বিভিন্ন ধরনের নুড়ি বালি পাথর আরো সব ফাইটোপ্ল্যাঙ্কটন, সেগুলো ওখানেই কিন্তু কি হবে, ডিপোজিট হয়ে যাবে। তাহলে এরকম যদি হয় যে আমাদের এই উপকূল রেখা বরাবর বা উপকূলের কাছাকাছি অঞ্চলে যদি মনে করো কোনো কারণে বিভিন্ন স্রোত আছে, যেমন আমরা এরপরেই পড়বো কুয়েসীয় স্রোত রয়েছে, ঠিক আছে, ওয়াসীয় স্রোত রয়েছে, এই স্রোতগুলো উষ্ণ এবং শীতল স্রোতের মিলনের ফলে কি হবে, ওই উপকূল বরাবর কিন্তু ওই সব পদার্থগুলো এখানে সঞ্চয় করে দেবে, যেগুলো শীতল স্রোতের বরফের মধ্যে জমা হয়েছিল, সেই বরফটা গলে গেলে উষ্ণ স্রোতের প্রভাবে এই পদার্থগুলো এখানে সঞ্চয় করে কি করবে, এখানে ঢালটা কমে দেবে, ঢালটা কমে গেলে কি হবে, এখানে মহিষবান তৈরি হতে পারে। বোঝা গেল। তাহলে এইভাবেও কিন্তু মহিষবান তৈরি হতে পারে। তাহলে এতগুলো কারণ রয়েছে মহিষবান তৈরি হওয়ার, যে কোনো কারণে মহিষবান তৈরি হয়ে যেতে পারে। বোঝা গেল, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখানে দুটো ইনফরমেশন তোদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আমাদের সমুদ্রতলের যে গভীরতা, সেই গভীরতা মাপার জন্য অনেক ইনস্ট্রুমেন্ট এখন আবিষ্কার হয়েছে, যেমন সোনার হয়েছে, সোনার, ঠিক আছে, সাউন্ড নেভিগেশন এন্ড রেঞ্চিং, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি একটা অ্যাক্টিভ সেন্সর আর কি, ঠিক আছে। তো এই সোনার আবিষ্কার হয়েছে। এছাড়াও ইকোগ্রাম বলে একটা যন্ত্র রয়েছে, এইগুলো পরীক্ষায় দিতেও পারে, নাও দিতে পারে। ইকোগ্রাম বলে একটা যন্ত্র রয়েছে, তার সাথে গভীরতা মাপা হয়, ঠিক আছে। আরো অনেক রয়েছে। এবারে এখানে আরো দুটো জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের সমুদ্রের তলদেশে সমান উচ্চতা যুক্ত, বা এখানে উচ্চতা বলা যাবে না, এখানে গভীরতা, ডেপথ, এখানে গভীরতা বা ডেপথ, এই সমান গভীরতাযুক্ত স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করে থাকি আমরা, তাকে আমরা কি বলে থাকি, আমরা আইসোবাত বলে থাকি। কি বলি, আইসোবাত বা সমগভীরতা রেখা, সমগভীরতা রেখা বা আইসোবাত। বোঝা গেল। সমুদ্রের তলদেশে সমান গভীরতাযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করে তাকে আইসোবাত বলি। যেমন আমরা ইয়েতে করেছি কন্ট্রোল লাইন, ঠিক আছে, আইসো যে ইয়েগুলো রয়েছে আমাদের বিভিন্ন ধরনের যে রয়েছে না, সে সমান গভীরতা সমান উচ্চতাযুক্ত স্থান রয়েছে, ঠিক আছে। তারপরে তোর আমাদের কি বলে, যেখানে সমান মেঘাচ্ছন্নতা রয়েছে সেটার আলাদা নাম রয়েছে, এরকম করে অনেকগুলো জিনিস রয়েছে। তো সেরকমই এখানেও কি রয়েছে, আমাদের আইসোবাত হচ্ছে সমান গভীরতাযুক্ত অঞ্চল, যেটাকে আমরা স্থলভাগ কি বলতে, কন্ট্রোল লাইন বলতে, কন্ট্রোল লাইন, যেখানে সমোন্নতি রেখা বলে থাকি আমরা, যেখানে সমান ইয়ে রয়েছে, কি বলে, উচ্চতা রয়েছে, সেই জায়গাগুলোকে সমান চাপ বিশিষ্ট রয়েছে, আইসোবার লাইন, ঠিক আছে, এরকম ভাবে অনেক রয়েছে। সেইগুলো আমাদের এখানেও কিন্তু দেখতে হচ্ছে, এটা হচ্ছে আইসোবাত, যেটা সমুদ্রের গভীরে যে স্থানগুলো একই গভীরতা যুক্ত, সেগুলো কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়, এটাকে বলা হয় আইসোবাত, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এখানে আরো দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে আমাদের ব্যাথিমেট্রিক রেখা, একটা হচ্ছে হিপসোমেট্রিক কার্ভ, ঠিক আছে, একটা হচ্ছে হিপসোমেট্রিক কার্ভ, আর একটা হচ্ছে আমাদের ব্যাথিমেট্রিক কার্ভ। দুটো জিনিস আমাকে বুঝতে হবে, ঠিক আছে। ব্যাথিমেট্রিক কার্ভ যদিও এগুলো আমরা ইয়েতে দেখবো, প্র্যাকটিক্যাল সময় দেখবো কিভাবে কি ইন্টারপ্রেট করে, ঠিক আছে। হিপসোমেট্রিক আর ব্যাথিমেট্রিক কার্ভ, ঠিক আছে। হিপসোমেট্রিক কার্ভ হচ্ছে, তোরা জানিস যে আমাদের কোনো একটা নদী বা ভূমির উপরে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের সমুদ্রের তলদেশ বা সমুদ্রের যে উপরিপৃষ্ঠ বা সি সারফেস বা সি লেভেল, তার উপরের কোনো জায়গার আমার কি করা হয়, আমার জায়গার কিন্তু স্থানগুলোকে কিন্তু আমরা কি করে থাকি, আমরা চিহ্নিত করে থাকি, ঠিক আছে। মানে সমুদ্র পৃষ্ঠের ওপরে হবে, এটা সমুদ্র পৃষ্ঠের ওপরে কি হবে, কোন স্থানে উচ্চতাকে যে রেখা দ্বারা দেখানো হয়, বিশেষ করে নদীর জন্য দেখানো হয় এটা আর কি, ঠিক আছে। কিরকম ব্যাপারটা, হিপসোমেট্রিক কার্ভ যেটা হয়, সেই হিপসোমেট্রিক কার্ভে আমরা কি দেখাই, হিপসোমেট্রিক কার্ভে আমরা কোনো একটা ভূমির আমরা উঁচু নিচুটাকে দেখাই, যে কতটা উঁচু রয়েছে কোন জায়গাটা, কতটা নিচু রয়েছে সেই জিনিসটাকে আমরা দেখাই। বোঝা গেল, সেই জিনিসটাকে আমরা দেখাই। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের কি, হিপসোমেট্রিক কার্ভ। আর ব্যাথিমেট্রিক কার্ভ হচ্ছে একই ব্যাপার, কিন্তু এটা সমুদ্রের তলদেশে। ব্যাথিমেট্রিক কার্ভ হচ্ছে আমাদের কি, সমুদ্রের তলদেশে, সমুদ্রের নিচে কি হচ্ছে না, গভীরতা কতটা দেখানো হচ্ছে, যে সমুদ্রের তলদেশে আমরা যদি দেখাই ব্যাথিমেট্রিক কার্ভটা কিরকম হয়, এরকমই হয়, সেম এরকমই হয়, যে সমুদ্রের তলদেশে কোন জায়গাটা আমরা যদি ক্রস সেকশন করি, একটা সমুদ্র যদি ক্রস সেকশন করি কোনো একটা পার্টিকুলার জায়গা, তো সেক্ষেত্রে বুঝতে পারবো যে আমরা কোন জায়গাটা কতটা গভীর রয়েছে। তাহলে ব্যাথিমেট্রিক কার্ভ হচ্ছে সমুদ্রের তলদেশে আমাদের কি করা হয় না, আমাদের বিভিন্ন স্থানের যে উচ্চতা বা গভীরতা, সমুদ্রের তলদেশ মানে গভীরতা, সেই গভীরতা যুক্ত স্থানগুলোকে আমরা কি করে থাকি, আমরা কিন্তু প্লট করে থাকি, ঠিক আছে, আমরা প্লট করে থাকি, আমরা কোন জায়গাটা কতটা গভীর সেগুলো প্লট করে থাকছি, সেটাকে বলছি ব্যাথিমেট্রিক। আর হিপসোমেট্রিক মানে একই ব্যাপার, এটা হচ্ছে আমাদের উচ্চতাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের উপরের স্থানগুলোকে বোঝানো হচ্ছে। বোঝা গেল, এটা মনে রাখতে হবে। আর সমুদ্র তলের গভীরতা মাপা হয় কিসের সাহায্যে, ফ্যাদমের সাহায্যে কি করা হয়, ফ্যাদম যে এককটা, সেই ফ্যাদম এককের সাহায্যে আমাদের কি করা হয়, আমাদের কিন্তু সমুদ্রের গভীরতা মাপা হয়। এক ফ্যাদম সমান মানে হচ্ছে 6 ফিট মানে হচ্ছে 1.83 আর কি, 1.83 মিটার,
ঠিক আছে, 1.83 মিটার। ঠিক আছে, 1 ফ্যাথম হচ্ছে 6 ফিট আর 1.83 মিটার। এটা কিন্তু একটু মনে রাখবি, যদি পরীক্ষায় দিয়ে দেবে না আশা করি। যাই হোক, তাহলে কন্টিনেন্টাল স্লোপের ব্যাপার হচ্ছে এইটুকু, কন্টিনেন্টাল স্লোপের ব্যাপার হচ্ছে এইটুকু। এবার কন্টিনেন্টাল স্লোপ আমাদের কত ধরনের হয়? কন্টিনেন্টাল স্লোপ পরীক্ষা যদিও দেবে না, তাও জেনে রাখ। কন্টিনেন্টাল স্লোপ আমাদের মেনলি 3-4 ধরনের হয়। একটা হচ্ছে আমাদের হিমবাহ যেখানে থাকবে, যেখানে আমাদের হিমবাহ থাকবে, বিশেষ করে আমাদের মেরু অঞ্চল, ঠিক আছে, বিশেষ করে শীতল মেরু অঞ্চল যেগুলো রয়েছে, সেখানে আমাদের এক ধরনের মহীসোপান দেখতে পাবো, যেগুলোকে বলা হয় কি গ্লেসিয়েটেড কন্টিনেন্টাল সেলফ। কন্টিনেন্টাল সেলফ গ্লেসিয়েটেড মানে হৈমবাহিক, যেটাকে বলা হয় হৈমবাহিক, গ্লেসিয়েটেড বা হিমবাহ যেখানে থাকছে সেটা। সেকেন্ড হচ্ছে আমাদের নদী গঠিত, যেখানে নদী আমার মিশছে মোহনাতে, সেখানে যখন মহীসোপান তৈরি হবে তখন সেটাকে আমরা বলবো কি না, সেটাকে বলবো নদী গঠিত। যেমন গঙ্গার মোহনায় আমরা বলতে পারি, সুন্দরবন একটা মহীসোপান যদি থাকে, সুন্দরবনের মহীসোপানটাকে আমরা নদী গঠিত বলবো। ঠিক আছে, রিভারাইন বলা হয় এটাকে। কি বলা হয়? রিভারাইন কন্টিনেন্টাল সেল। বোঝা গেল? তারপর রয়েছে কোরাল, যেখানে কোরাল রয়েছে বা প্রবাল রয়েছে, কোরাল, ঠিক আছে, কোরাল বা প্রবাল, সেটাকে আমরা বলবো কোরাল কন্টিনেন্টাল সেলফ। ঠিক আছে, এছাড়াও যেখানে আমাদের ভঙ্গিল পর্বত রয়েছে, তাহলে সেখানে ফোল্ডেড মাউন্টেন, ঠিক আছে, সেখানে ফোল্ডেড মাউন্টেন কন্টিনেন্টাল সেলফ। বোঝা গেল? তাহলে যেখানে যেটা থাকবে সেখানে সেই নামকরণ অনুযায়ী করা হয়। ঠিক আছে, এটা অতটা চাপ নেওয়ার কিছু নেই, মোটামুটি জেনে রাখলেই হবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে কেস। তাহলে এইটুকু আমাকে মনে রাখতে হবে। আচ্ছা, এবারে নেক্সট হচ্ছে এখানে আরো দুটো জিনিস মনে রাখ, সেটা হচ্ছে আচ্ছা সেটা পরে বলছি না। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের মহীঢাল। 2 নাম্বার হচ্ছে কি? মহীঢাল। এটা মহীসোপান হলো, এবার মহীঢাল, যেটাকে বলছি কন্টিনেন্টাল স্লোপ বা মহীসোপান। তাহলে কন্টিনেন্টাল স্লোপ বা মহীঢাল যেটাকে বলছি। আচ্ছা, মহীঢালটা হচ্ছে যেখানে মহীসোপান শেষ হচ্ছে, তারপরেই হচ্ছে মহীঢাল শুরু হচ্ছে। কোথায়? এই যে ছবিটা দেখ, বুঝতে পারবি। এই যে এখানে দেখ, এতটা পর্যন্ত আমি বলতে পারি যে এটা হচ্ছে মহীসোপান। এই অঞ্চল পর্যন্ত আমি বলতে পারি এই দিকটা হচ্ছে আমার কি, এই দিকটা হচ্ছে মহীসোপান। বোঝা গেল? তারপরে দেখ হঠাৎ করে ঢালটা কিন্তু বেড়ে গেছে। দেখ এখানে ঢালটা হঠাৎ করে কিন্তু দেখ কতটা ইনক্রিজ করে গেছে, ঢালটা অনেকটা বেড়ে গেছে। তাহলে এই পোর্শনটা থেকে শুরু হচ্ছে আমার কি, মহীঢাল। এই পোর্শনটা থেকে শুরু হচ্ছে আমাদের কি, মহীঢাল। এই মহীঢালটা বোঝার আগে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে আরেকটা জিনিস জেনে রাখ, সেটা হচ্ছে আমাদের কি, সেলফ ব্রেক বলে একটা জিনিস রয়েছে। কি রয়েছে? সেলফ ব্রেক হচ্ছে সেই পয়েন্টটাকে বোঝানো হয় যেখানে মহীসোপান এবং মহীঢালকে, যে বিন্দুটায় আমার ঢালটা চেঞ্জ হচ্ছে, কি বললাম, যে আমার এমন একটা স্থান বা এমন একটা পয়েন্ট, যে পয়েন্টে বা যে বিন্দুতে কিন্তু কি হচ্ছে, মহীসোপান শেষ হচ্ছে এবং মহীঢালের ঢালটা বৃদ্ধি পাচ্ছে, স্লোপটা চেঞ্জ হচ্ছে। এখানে স্লোপটা একরকম ছিল, হঠাৎ করে স্লোপটা বেড়ে গেল। তাহলে যে পয়েন্টে আমার কি হচ্ছে, আমার মহীসোপান শেষ এবং মহীঢালের শুরু, আবার বলতে পারি যেখানে ঢাল কম ছিল, ঢালের পরিবর্তন হচ্ছে, সেটাকে সেলফ ব্রেক বলা হচ্ছে। বোঝা গেল? সেলফ ব্রেক বা সোপানের ঢালের পতন, বাংলায় যদি বলিস সোপানের ঢালের পতন বলা হচ্ছে। বোঝা গেল? সেলফ ব্রেক বলা হয় এটাকে। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এই জিনিসটাও কিন্তু ইম্পর্টেন্ট, এখানে কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এবারে মহীঢাল যে ব্যাপারটা বলছিলাম, আমি একটু আগে শুরু করেছিলাম, সেই মহীঢালের ক্ষেত্রে আমাকে আরো এরকম কয়েকটা জিনিস জানতে হবে, সেগুলো কিন্তু একটু মনে রাখ, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে মহীঢাল হচ্ছে তারপরে এটা মহীঢাল। তাহলে কোনটা বলবো? যে মহীসোপানের একদম শেষ ভাগ থেকে আপ টু কত পর্যন্ত? আপ টু 3000 মিটার, আপ টু 3000 মিটার পর্যন্ত। কোনো বই 2000ও থাকে, তো 3000 মিটার পর্যন্ত কিন্তু বিস্তৃত যে অঞ্চলটা রয়েছে এবং প্রচন্ড গভীর, এবং আমরা বলতে পারি যে এটা কিন্তু মহাদেশীয় যে ভূত্বক বা কন্টিনেন্টাল যে ক্রাস্ট বা সীমা শিয়াল, তার শেষ অংশ মহীঢাল। মহীসোপান এবং মহীঢাল, তাহলে মহীঢালটা হচ্ছে এর শেষ অংশ। এবারে এই অংশটা আমাদের 3000 মিটার পর্যন্ত আমাদের কিন্তু গভীরতা পর্যন্ত থাকতে পারে। ঠিক আছে, এবারে এই যে মহীঢাল, এই মহীঢালটার উৎপত্তিটাও অলমোস্ট কাছাকাছি মহীসোপানের মতনই। কিরকম? যদি চ্যুতি সৃষ্টি হয়, হঠাৎ করে বসে গেল কোনো জায়গায়, বিশাল পরিমাণে বসে গেল, ঢালটা বেশি হয়ে গেল, হতে পারে। এছাড়াও কি হতে পারে না, যদি আমার কোনো কারণে পলিরেসি এমনভাবে সঞ্চিত হলো যে বাঁকটা অনেক বেশি হয়ে গেল, পলিরেসি এমনভাবে সঞ্চিত হলো যে আমার দেখা গেল যে এর যে ঢালটা বা বাঁকটা অনেক বেশি হয়ে গেল, হতে পারে মহীঢাল সৃষ্টি হতে পারে। বোঝা গেল? এছাড়াও সমুদ্র তরঙ্গ দেখা গেল যে আমাদের নিচটা বেশি পরিমাণে ক্ষয় করছে নরম শিলা থাকার জন্য, ওপরটা কঠিন শিলার জন্য অতটা ক্ষয় করছে না। নিচেরটা ক্ষয় করার জন্য কি হবে, নরম শিলাটাকে ক্ষয় করার জন্য আমার ঢালটা অনেক বেশি হয়ে যায়, মহীঢাল তৈরি হতে পারে। তাহলে এইসব কারণে মহীঢাল তৈরি হতে পারে। বোঝা গেল? তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে আমাদের 3000 মিটার সর্বোচ্চ কিন্তু গভীরতা থাকতে পারে আমাদের মহীঢালের, কিন্তু নর্মালি কত হয়, নর্মালি আমাদের ওই গড় গভীরতা বলতে পারিস যে ওই 200 মিটারের পরে 2000 মিটারের মধ্যে মেনলি হয়ে থাকে
বোঝা গেল? 2000 মিটারে মেনলি হয়ে থাকে। আচ্ছা, এই অঞ্চলের বা এই মহিঢালের একটা গুরুত্বপূর্ণ একটা ফিচার্স হচ্ছে কি না আমাদের সাবমেরিন ক্যানিয়ন। সাবমেরিন ক্যানিয়ন যে আমি বলছিলাম একটু আগে, সাবমেরিন ক্যানিয়ন এটা আলাদা করে তোদেরকে বোঝাবো সাবমেরিন ক্যানিয়ন ব্যাপারটা কি। এই সাবমেরিন ক্যানিয়ন হচ্ছে আমাদের এই মহিঢালের হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার্স বলতে পারিস, বা অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমরা বৈশিষ্ট্য বলতে পারি যে সাবমেরিন ক্যানিয়ন। এই সাবমেরিন ক্যানিয়নটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কোন অঞ্চলের ছবিটা এঁকে তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এক সেকেন্ড দাঁড়া, ঠিক আছে, অনেক বড় হয়ে যাচ্ছে ছবিটা। ঠিক আছে, এই রে মুছে গেল যে। ঠিক আছে। মোটামুটি এটা বোঝা যাচ্ছে আর কি, বিশাল কিছু ভালো না হলেও বোঝা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবারে এক সেকেন্ড ছবিটা ভালো করে এঁকেই নি, কেমন আঁকছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ক্ষেত্রে কি হবে না, এই ক্ষেত্রে আমার দেখা যাবে যে এখানে আমাদের কি হয়, এই মহিঢালের ক্ষেত্রে মহিঢালে আমাদের কিন্তু কি হয় সংকীর্ণ গর্ত তৈরি হয় এখানে, সংকীর্ণ। যেমন আমাদের কি হয়, যেমন আমাদের ক্যানিয়ন তৈরি হয় আমার স্থলভাগে, একদম সিমিলার কি হবে এখানে আমাদের এরকম গর্ত তৈরি হবে। কি হবে, এরকম গর্ত তৈরি হবে এখানে, কোথায় না মহিঢালের ক্ষেত্রে এরকম এরকম গর্ত তৈরি হবে এখানে। ঠিক আছে, এরকম এখানে কি হবে, এখানে আমাদের এরকম আমাদের গর্ত তৈরি হবে কোথায় না আমাদের এই ইয়েতেই কি বলে মহিঢালের মধ্যে এরকম সংকীর্ণ নিচের ভিতর দিকে কিন্তু কি তৈরি হবে, গর্ত তৈরি হবে ভিতরের দিকে কিন্তু কি হবে গর্ত তৈরি হবে, করাতের মতো খাঁজ কাটা গর্ত তৈরি হবে। এটাকে সাবমেরিন ক্যানিয়ন বলা হয়। ঠিক আছে, সেটা আমরা পরে পড়বো যে সাবমেরিন ক্যানিয়ন কি ব্যাপার বা কিভাবে তৈরি হয় বা কত থিওরিজ রয়েছে সেগুলো আমরা দেখবো। আচ্ছা এবারে ব্যাপারটা রয়েছে এই যে সাবমেরিন ক্যানিয়ন, এটা মেইন ফিচার্স, এটা একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা যে পরীক্ষায় পড়তে পারে, তো আপাতত লিখে রাখ। এবারে আমাকে জানতে হবে যে মহিঢালের যে ব্যাপারটা, আমরা যেমন মহিষোপান দেখলাম সেরকম মহিঢালেরও কিছু লিখে রাখ যেগুলো পরীক্ষায় আমাদের আসতে পারে। প্রথমত এই মহিঢালও কিন্তু কি হয় আমাদের সমগ্র যে কি বলে তোর সমুদ্র ভাগ যদি আমরা 100% ধরি তার 8.6% কিন্তু দখল করে রয়েছে টোটাল। 8.6 নয়, এটা 8.5 কর। ঠিক আছে, 8.5 কর। ঠিক আছে, আচ্ছা সব থেকে বেশি দেখতে পাবো কোথায়, আটলান্টিক, ওই আগেরটার মতনই সেম, সব থেকে বেশি দেখতে পাবো আটলান্টিক। আটলান্টিক যে ওসিয়ান রয়েছে, আটলান্টিক ওসিয়ান সব থেকে বেশি দেখতে পাবো কত, এটা হচ্ছে প্রায় 12.4%। তারপরে আমরা দেখতে পাবো কোথায় না প্যাসিফিক, প্যাসিফিক ওশিয়ানে কত দেখতে পাবো 7%। তারপরে আমরা দেখতে পাবো কোথায় ইন্ডিয়ান ওশিয়ান, ইন্ডিয়ান ওশিয়ান 6.5%, এটা দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা এর স্লোপটা হয় কত, এর স্লোপটা হয় মোটামুটি 5 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত, 5 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত স্লোপটা হতে পারে, 5 ডিগ্রি থেকে 60 ডিগ্রি। নর্মালি কিন্তু জেনারেলি হয় কত 10 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে, ওই 5 ডিগ্রি 6 ডিগ্রি কাছাকাছি থাকে, কিন্তু 60 ডিগ্রি পর্যন্ত হতে পারে। ঠিক আছে, সর্বোচ্চ 60 ডিগ্রি পর্যন্ত হতে পারে, কিন্তু নর্মালি বা এভারেজ যদি বলো তাহলে 6 ডিগ্রি এরকম ধরে নিবি। ঠিক আছে, 6 ডিগ্রি, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা এই জিনিসটা মনে রাখতে হচ্ছে, এবং এখান থেকে পরীক্ষায় পড়তে পারে যে কোন অঞ্চলের বা কোন ওসিয়ানের সব থেকে বড় মহিষোপান দেখতে পাবো, আটলান্টিক। মহিষোপান এবং মহিঢাল দুটোই আমরা আটলান্টিকে সব থেকে বড় দেখতে পাই। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা এই মহিষোপান এই মহিঢালের ক্ষেত্রে আর সেরকম কিছু না জানলেও চলবে, এইটুকু জানলে এখান থেকে এনাফ। ঠিক আছে, মহিঢালের ক্ষেত্রে এইটুকু জানলেই কিন্তু আমাদের মোটামুটি এখান থেকে কাজ হয়ে যাবে। ঠিক আছে, এবার মহিঢালের পরে আমাদের যেটা একটু আগে বললাম যে মহিঢাল অঞ্চলটার পরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কিনা, সেটা হচ্ছে আমাদের কি বললাম আমরা দেখি, সম্ভবত কন্টিনেন্টাল রাইজ বা মহিজাগান, সম্ভবত কন্টিনেন্টাল রাইজ বা মহিজাগান কি ব্যাপারটা, এইটা কিন্তু অনেক বই দেখবি পাবি না, বা থাকলে থাকতে পারে দেখবি। ঠিক আছে, তো মহিজাগান ব্যাপারটা কিছুই নয়, মহিজাগান হচ্ছে আমাদের জাস্ট মহিঢাল শেষ হচ্ছে তারপরে আমার শুরু হচ্ছে মহিজাগান। ঠিক আছে, মনে কর আমি যদি বলি যে ছবিটা আঁকি তাহলে বুঝতে পারবি, ধর এটা হচ্ছে আমার মহিষোপান, হঠাৎ করে মহিঢাল শুরু হলো। ঠিক আছে, এই অংশটা এবং তারপরে এই অংশটা, এবং এখানে ধর একটা খাদ রয়েছে, আবার এই দিকটাও সেম রয়েছে, এই দিকটাও সেম রয়েছে, আমি একটা দিকের পোর্শন আঁকলাম, এটা ধর জল রয়েছে পুরো। ঠিক আছে, জল রয়েছে, জলের নিচে মাছও রয়েছে। ঠিক আছে, যাই হোক, তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সমুদ্র ধর। ঠিক আছে, সমুদ্রের জল রয়েছে, তার নিচের অংশ দেখা যাচ্ছে, তাহলে এই পার্টটা আমার কি, এই পার্টটা হচ্ছে আমার মহিষোপান, এই দিকটা হচ্ছে মহিষোপান বা আমাদের সেলফ
মহিসোপান বা কন্টিনেন্টাল সেলফ, তারপরে এখানে ব্রেক হচ্ছে সেলফটা সেলফ ব্রেক, তারপরে আমাদের এই পার্টটা হচ্ছে কি, এই পার্টটা হচ্ছে আমাদের মহিঢাল, এই পার্টটা হচ্ছে মহিঢাল বা কন্টিনেন্টাল স্লোপ। তারপরে আমাদের এইখান থেকে শুরু হচ্ছে কি, এইখান থেকে শুরু হচ্ছে অ্যাবেসিয়াল প্লেন বা গভীর সমুদ্রের সমভূমি, বা যেটাকে বলছি আমরা কি বলছি না ডিপ সি প্লেন বলছি, গভীর সমুদ্রের সমভূমি, বা যেটাকে বলছি অ্যাবেসিয়াল প্লেন, অ্যাবিসাল প্লেন, ঠিক আছে, অ্যাবিসাল প্লেন বা যেটাকে আমরা বলছি গভীর সমুদ্রের সমভূমি বা ডিপ সি প্লেন। কিন্তু এর যে মাঝের অংশটা মহিডাল যেখানে শেষ হচ্ছে এবং গভীর সমুদ্র সমভূমি যেখানে শুরু হচ্ছে, তার যে মাঝের অংশটা যদি এতটা বড় হয় না, সামান্য একটু পোর্শন রয়েছে, এই পোর্শনটাকে কি বলা হচ্ছে, এই পোর্শনটাকে বলা হচ্ছে মহিজাগান, এই পোর্শনটাকে বলা হচ্ছে কি, এই পোর্শনটাকে বলা হচ্ছে মহিজাগান বা কন্টিনেন্টাল রাইস, কন্টিনেন্টাল রাইস। তাহলে মহিজাগান যদি বলে কোনখানে রয়েছে, তাহলে বলবি যে মহিডালের শেষ বা মহিডালের প্রান্ত এবং আমাদের অ্যাবেসিয়াল প্লেন বা গভীর সমুদ্র সমভূমি শুরু হচ্ছে, সেই অংশে কিন্তু অবস্থান করছে কে না মহিজাগান বা কন্টিনেন্টাল রাইজ। এখানে বিভিন্ন ধরনের এই মহিডাল থেকে যেসব পদার্থগুলো, সেই পদার্থগুলো সব এখানে এসে পরে কিন্তু আমাদের সঞ্চয় হয় কোথায় না এই কন্টিনেন্টাল রাইজ এবং তারপরে আমাদের গভীর সমুদ্র সমভূমি। কারণ মহিডালে কোনো সঞ্চয় দেখতে পাবো না, কারণ মহিডালটা এতটাই ঢালটা বেশি হয়, সঞ্চয় লক্ষ্য করা যাবে না এখানে, ঠিক আছে, সব গড়িয়ে চলে আসবে এখানে এবং গভীর সমুদ্র সমভূমিতে। বোঝা গেল? তাহলে এখানে কি হবে, এই যে অংশটা, এই অংশটা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে কি কারণে না, এই অংশটা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে যে এই মহিডাল থেকে যেসব পদার্থগুলো বয়ে আনছে বা যেগুলো আমাদের গড়িয়ে আসছে, সেগুলো আমাদের কি হবে জলের সঙ্গে মিশে কিন্তু কি করে না টার্বুডিটি কারেন্ট তৈরি করে। কি করে? টার্বুডিটি কারেন্ট আমরা পড়বো পরের দিনে, টার্বুডিটি কারেন্ট থিওরি। টার্বুডিটি কারেন্ট আমরা দেখবো। তো এই টার্বুডিটি কারেন্ট তৈরি করে মানে একটা ঘূর্ণন তৈরি করে, একটা ঘূর্ণন তৈরি করে সমুদ্রের জলের মাধ্যমে, এগুলো এসে পরে মিশে এগুলো ঘূর্ণন তৈরি করে এবং তার ফলে কি হবে এখানে আমাদের কি তৈরি হয়, এখানে একটা মৃদু ঢালু অঞ্চল তৈরি হয়, যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে আমরা মহিজাগান বলে থাকি। বোঝা গেল? এই মহিজাগানটা অ্যাকচুয়ালি আমাদের বলতে পারিস, অ্যাকচুয়ালি বলতে পারিস যেটা হচ্ছে আমাদের ওই মহিঢালেরই একটা অংশ বলতে পারিস, যে কারণে মহিঢালটা যেহেতু এটা ঢালটা একটু কম, সেজন্য অনেকে মহিঢালের অংশ বলে না, কিন্তু অ্যাকচুয়ালি এটা মহিঢালের অংশই বলতে পারিস, বা আরো স্পেসিফিকলি যদি বলিস তাহলে সেটা হচ্ছে মহাদেশীয় ভূত্বকের অংশ বলতে পারিস। ঠিক আছে, মহিজাগানটা অনেক ক্ষেত্রে বলে না, কিন্তু এক্ষেত্রে আমাদের পড়তে হবে যেহেতু আমাদের ইয়েটা দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে মহাদেশীয় ভূত্বকের অংশ আমরা বললাম যে মহিঢালটাই মহাদেশীয় ভূত্বকের অংশের শেষ অংশ, কিন্তু আমরা যদি মহিজাগান বা কন্টিনেন্টাল রাইজটাকে আলাদা পার্ট ধরি মহিঢালের থেকে, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু আমার শেষ অংশ হবে। বোঝা গেল? মহাদেশীয় ভূত্বকে, তারপর থেকে শুরু হচ্ছে আমার মহাসাগরীয় ভূত্বক। বুঝতে পারলি? তাহলে এইটুকু জিনিস কিন্তু আমাকে দেখতে হবে, এবং এই ঢালটা কিন্তু খুব কম হয়, এই ঢালটা উপরের দিকে অনেকটা বেশি হলো, এই নিচের দিকে 1 ডিগ্রিরও কম হয়, মানে মহিষপানের মতনই হয়ে থাকে, আর উপরের দিকে ঢালটা একটু বেশি হয়, 3-4 ডিগ্রি কাছাকাছি হয়ে থাকে উপরের দিকটা, নিচের দিকটা আমাদের একদম কম হয়ে যায়, কারণ এই দিকটা আস্তে আস্তে সমভূমির দিকে আসছে, গভীর সমুদ্রের সমভূমির দিকে প্রবেশ করছে। বোঝা গেল? এটা কিন্তু খুব একটা বেশি পার্সেন্ট নয়, গোটা সমুদ্রের যদি 100% ধরি তার মাত্র 1.2% কি করে রয়েছে এই জায়গাটা অবস্থান করে রয়েছে। বোঝা গেল? এই জায়গাটা অবস্থান করে রয়েছে। এখানে আমাদের আরো কয়েকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই জায়গাটায় আচ্ছা দরকার নেই, পরে দেখবো এটা। ঠিক আছে, আচ্ছা এই কন্টিনেন্টাল রাইজ হয়ে গেল। এবার হচ্ছে আমাদের কি অ্যাবেসিয়াল প্লেন বা গভীর সমুদ্রের সমভূমি, এবার দেখবো আমরা। ঠিক আছে, এবার 4 নাম্বার রয়েছে গভীর সমুদ্রের সমভূমি। গভীর সমুদ্রের সমভূমি মানে এরপরে সমভূমি শুরু হচ্ছে, গভীর সমুদ্রের সমভূমি, গভীর সমুদ্রের সমভূমি বা যেটাকে বলছি আমরা ডিপ সি প্লেন বলছি, ডিপ সি প্লেন বা অ্যাবেসিয়াল প্লেন, অ্যাবেসিয়াল প্লেন। ঠিক আছে, ডিপ সি প্লেন। এইটা মনে রাখবি যে আমাদের সমুদ্রের তলদেশে যত ধরনের আমাদের ফিচার্স রয়েছে বা ভূমিরূপ রয়েছে, তার মধ্যে সব থেকে বেশি স্থান জুড়ে অবস্থান করে আছে যে অংশটা, সেটা হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি, সব থেকে বেশি স্থান জুড়ে অবস্থান করে আছে। মহিষোপান মহিঢাল যতটা অবস্থান করেছে তার প্রায় বলতে পারি যে 7 গুণ জায়গা জুড়ে অবস্থান করে আছে গভীর সমুদ্রের সমভূমি, মানে বলতে পারিস প্রায় 82%, 83 প্রায় 82 থেকে 83% জায়গা অবস্থান করে আছে কে গভীর সমুদ্র সমভূমি। এটা কোনো কোনো বই দেখবি দেওয়া আছে 76 থেকে দেওয়া আছে, 76 থেকে 82, 76 থেকে 82, 83% পর্যন্ত কিন্তু টোটাল যে আমার সমুদ্র রয়েছে, সমুদ্রের যে তলদেশ রয়েছে তার বেশিরভাগ অংশটাই হচ্ছে গভীর সমুদ্র সমভূমি। গোটা গোটা সমুদ্রের তলদেশটা যদি 100% ধরিস তার মধ্যে প্রায় 76 থেকে 83% হচ্ছে কি গভীর সমুদ্র সমভূমি। বোঝা গেল? গভীর সমুদ্র সমভূমি কিন্তু অবস্থান করছে। আচ্ছা, এবারে সব থেকে বেশি এইখানে একটা জিনিস মনে রাখবি যে সব থেকে বড় আমরা গভীর সমুদ্র সমভূমি দেখতে পাবো কোথায়? প্যাসিফিক ওশিয়ানে। এটা কিন্তু আলাদা। এখানে আগের দুটো দেখলাম যে আটলান্টিকে বেশি, তারপরে প্যাসিফিক, তারপরে ইন্ডিয়ান ওশিয়ান, আর এখানে আমরা দেখতে পাবো যে প্যাসিফিক ওশিয়ানে সব থেকে বেশি আমরা কি দেখতে পাবো? গভীর সমুদ্র সমভূমি দেখতে পাবো, যেটা 80.3% গভীর সমুদ্র সমভূমি দেখতে পাবো প্যাসিফিক ওশিয়ান। এছাড়া ইন্ডিয়ান ওশিয়ান সেকেন্ড হচ্ছে, ইন্ডিয়ান ওশিয়ান এটা কত? 80.1%, মানে দুটো কাছাকাছি আর কি। আর আটলান্টিক ওশিয়ানে এর থেকে অনেক কম। আটলান্টিক ওশিয়ানে কিন্তু আমরা গভীর সমুদ্র সমভূমি বেশি দেখতে পাবো না,
54.9% বা 55% ধরতে পারি, 55% অন এভারেজ 55%। বোঝা গেল? তাহলে আমাদের এখানে কিন্তু গভীর সমুদ্রের সমভূমিটা কিন্তু চেঞ্জ হয়েছে। তার প্যাসিফিক ওশিয়ানে সব থেকে বেশি ইন্ডিয়ান, তারপর হচ্ছে আটলান্টিক ওশিয়ান। আগের গুলো দেখলাম আটলান্টিক সব থেকে বেশি, তারপর হচ্ছে আমাদের কি, তারপর হচ্ছে প্যাসিফিক, তারপর হচ্ছে আমাদের ইন্ডিয়ান ওশিয়ান। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। বোঝা গেল? এই গভীর সমুদ্রের সমভূমি যেটা রয়েছে সেটা। এবার এই গভীর সমুদ্রের সমভূমি সম্পর্কে আমাদের দু একটা জিনিস জানতে হবে, যেগুলো হচ্ছে, এটা হচ্ছে আমাদের মহাসাগরীয় ভূত্বক। ঠিক আছে, মহাসাগরীয় ভূত্বক বা আমাদের ব্যাসল্ট দ্বারা তৈরি। তাহলে মহাসাগরীয় যে আমাদের যে গভীর সমুদ্রের সমভূমি, সেই গভীর সমুদ্রের সমভূমি কিন্তু কি দ্বারা তৈরি হবে? ব্যাসল্ট দ্বারা তৈরি হবে। এবং সেটা কি, সেটা হচ্ছে ক্ষারকীয়। সেটা কি হবে? ক্ষারকীয়। সেটা কিন্তু ক্ষারকীয় ব্যাসল্ট। একদম ধরত তাহলে ব্যাসল্ট বা যেটা ক্ষারকীয় শিলা, সেই ক্ষারকীয় শিলাটা কিন্তু এখানে মহাসাগরীয় ভূত্বক তৈরি করছে। বোঝা গেল? আচ্ছা, এই অংশটা যেটা রয়েছে আমাদের এই গভীর সমুদ্রের সমভূমি, এই গভীর সমুদ্রের সমভূমি কিন্তু কি দেখতে পাবো আমরা? এই সমভূমিতে কিন্তু আমরা মেনলি আমরা সমস্ত ধরনের ভূমিরূপ দেখতে পাবো। বেশিরভাগ যে ভূমিরূপগুলো এরপরে পড়বো আমরা সমুদ্রের যে সিমাউন্ট বা গায়ট বা আদার্স সামুদ্রিক যে খাত বা বলতে পারি যে রিজ, এগুলো সবই কার মধ্যে থাকবে? সবই কিন্তু এই গভীর সমুদ্রের সমভূমির মধ্যে অবস্থান করছে। এর ওপরেই সবকিছু অবস্থান করবে। বোঝা গেল? এরপরে আমরা সব দেখতে পাবো। আচ্ছা, এবারে এখানে কয়েকটা জিনিস দেখে নিই। প্রথমত এর যে ঢালটা, সেই ঢালটা অনেক কম হয়। এর ঢালটা প্রায় ওই 4 থেকে 5 ডিগ্রি কাছাকাছি হয়। 4 ডিগ্রি থেকে 5 ডিগ্রি। ঠিক আছে, 4 ডিগ্রি থেকে 5 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে ঢালটা। এর বেশি হয় না, এর থেকে অনেক কম হয়। বরং এর থেকে কি হয়? অনেক কম হয়। এর ঢাল কিন্তু অনেক কম। সময় মানে বুঝতে পারছি ঢাল হবে না খুব একটা বেশি। বোঝা গেল? আচ্ছা, এবারে এই যে অংশটা, এখানে কিন্তু আমাদের যে ডিপোজিট গুলো হয় বা ডিপোজিশন যেগুলো হয় গভীর সমুদ্র সমভূমিতে, সেটা কিন্তু নদীবাহিত নয়। এখানে যে ডিপোজিশন গুলো হয়ে থাকে বা যত ধরনের পলি আমরা দেখতে পাবো, সেই পলিগুলো আমরা কিন্তু সবেই কিন্তু এখানে বিভিন্ন ধরনের যে জৈব পদার্থগুলো রয়েছে, বিভিন্ন ধরনের জৈব অবক্ষেপ, মানে বিভিন্ন ধরনের যে আমাদের পিলেজিক যে আমরা বলে থাকি যে ডিপোজিট, এরপরে পড়বো আমরা পিলেজিক ডিপোজিট। ঠিক আছে, পিলেজিক যে ডিপোজিট গুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের যে জৈব অবক্ষেপ, অর্থাৎ বিভিন্ন ধরনের যে সামুদ্রিক প্রাণী, উদ্ভিদ, এরা যেগুলো মারা যাচ্ছে, ঠিক আছে, বা এদের যে দেহাবশেষ, সেইগুলো সঞ্চিত হচ্ছে এখানে। এবং এখানে যে পলিগুলো পাচ্ছে, সেগুলো এদের দেহাবশেষ গুলো সঞ্চিত হয়ে হয়। বোঝা গেল? এই অঞ্চলটা, কারণ এখানে তো সামুদ্রিক নদীর অবক্ষেপ আসা সম্ভব নয়, নদীর পলি এখানে এতটা গভীর পর্যন্ত আসা সম্ভব নয়। বোঝা গেল? তাহলে এখানে কিন্তু আমরা মেনলি যেটা পাবো, সেটা হচ্ছে পিলেজিক যে বিভিন্ন ধরনের ডিপোজিশন গুলো আমরা কিন্তু এখানে পেয়ে থাকি। মানে বিভিন্ন ধরনের যে আমাদের যে প্লাঙ্কটন গুলো রয়েছে, ফাইটো প্লাঙ্কটন, জু প্লাঙ্কটন, বিভিন্ন প্রাণী এবং বিভিন্ন উদ্ভিদের যে দেহাবশেষ, সেগুলো এখানে সঞ্চয় হয়ে এখানে কিন্তু দেখতে পাবো আমরা। বোঝা গেল? আচ্ছা, এবারে এখানে আমরা আর কিছু জানার দরকার নেই, এটুকু জানলেই হবে। এবারে এখানে আমরা যে মেন ফিচার্স গুলো দেখতে পাবো, তার মধ্যে প্রথম আমরা দেখতে পাবো ট্রেঞ্চ, ওশিয়ান ট্রেঞ্চ বা সমুদ্র খাত। সমুদ্র খাত কি হবে? সমুদ্র খাত আমরা কোথায় দেখতে পাবো? যেখানে আমরা দেখতে পাবো যে একটা একটা আমাদের ভূত্বক আর একটা ভূত্বকের নিচে ঢুকে যাচ্ছে, সেখানে আমরা সমুদ্র খাত দেখতে পাবো। কি বললাম? যে যেখানে আমরা দেখতে পাবো যে একটা প্লেট আর একটা প্লেটের নিচে সাবমার্জ করছে, সেইখানে আমরা কি করতে পারবো? সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের কি দেখতে পাবো না, আমরা সামুদ্রিক খাত বা ওশিয়ান ট্রেঞ্চ দেখতে পাবো। কি বললাম? যেখানে একটা প্লেট আর একটা প্লেটের নিচে ঢুকে যাচ্ছে, একটা প্লেট কি হচ্ছে, আর একটা প্লেটের নিচে সাবমার্জ করছে, একটা প্লেট আর একটা প্লেটের নিচে কি হচ্ছে, সাবমার্জ করছে। অর্থাৎ যেখানে আমরা দেখতে পাবো যে পরস্পর কনভার্জেন্ট প্লেন বাউন্ডারি রয়েছে, কনভার্জেন্ট বা ডিস্ট্রাকটিভ, যেখানে কনভার্জেন্ট বা ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি রয়েছে বা অভিসারী পাত সীমানা রয়েছে, সেই অঞ্চল বরাবরই আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে এখানে আমাদের একটা খাত তৈরি হয়েছে। এই যে খাতটা তৈরি হচ্ছে এখানে, দেখে এই যে খাতটা যেটা তৈরি হচ্ছে এখানে, এই যে খাতটা তৈরি হচ্ছে, এই খাতটাকে আমরা কি বলছি? এই খাতটাকে আমরা বলছি যে ওশিয়ান ট্রেঞ্চ। এই যে খাতটা, এই খাতটাকে আমরা কি বলছি? এই খাতটাকে আমরা বলছি ওশিয়ান ট্রেঞ্চ। এরকম খাত তৈরি হবে। ঠিক আছে, এরকম খাত তৈরি যেমন আমাদের তৈরি হয়, আমাদের ট্রেঞ্চ যেমন তৈরি হয়, খাত, ঠিক আছে, আমাদের যেমন গিরিখাত তৈরি হয়। গিরিখাত মানে কি? এরকম হয় গিরিখাতটা, যেখানে মধ্যে দিয়ে নদী যাচ্ছে, খাত তৈরি হয়। সেরকমই এখানেও কি হবে না, একটা প্লেট আর একটা প্লেটের নিচে ঢুকে গেলে কি হবে? একটা আমাদের খাত তৈরি হবে, যেটাকে আমরা সাবডাকশন জোন বলে থাকি। সেটা সমুদ্রের তলদেশে হলে সেটা আমরা কি বলে থাকি? সমুদ্রের খাত বা ওশিয়ান ট্রেঞ্চ বলে থাকি বা ওশিয়ানিক ট্রেঞ্চ বলে থাকি। যেমন আমাদের কি রয়েছে? আমাদের যেমন রয়েছে মারিনা খাত রয়েছে, তার মধ্যে আবার চ্যালেঞ্জার ডেপথের মারিনা খাতের যে চ্যালেঞ্জার ডেপথ, সেটা অনেক গভীরতম। ঠিক আছে, 11,033 মিটার। কোথায় রয়েছে? প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত আমরা জানি। ঠিক আছে, এছাড়া সুন্দর খাত রয়েছে, আরো অনেক ধরনের খাত রয়েছে, সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা যখন বিভিন্ন মহাসাগর নিয়ে আলোচনা করবো তখন সেখানে দেখবো।
বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু কি হতে পারে, খাত কিন্তু আমার তৈরি হতে পারে। এইভাবে কিন্তু খাত তৈরি হতে পারে, যেখানে আমাদের কি হচ্ছে, একটা প্লেট আরেকটা প্লেটের নিচে ঢুকে যাচ্ছে, বা বলতে পারি যেখানে অভিসারী পাত সীমান্ত বা কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি আমাদের সেখানে কিন্তু দেখতে পাবো। বোঝা গেল? মেনলি প্রশান্ত মহাসাগরে বেশিরভাগ খাতগুলো দেখতে পাওয়া যায়, কারণ প্রশান্ত মহাসাগর এরিয়া বরাবরই কিন্তু আমার সব ম্যাক্সিমাম অভিসারী পাত সীমান্তগুলো গড়ে উঠেছে। বোঝা গেল? আর এর উল্টো হচ্ছে রিজ। এর উল্টো হচ্ছে কি, রিজ, ওশিয়ানিক রিজ। কিরকম? দুটো প্লেট দুদিক থেকে সরে যাচ্ছে। আমরা সি ফ্লোর স্প্রেডিং পড়েছি, সেই সি ফ্লোর স্প্রেডিং এ দেখেছি যে অপসরি পাত সীমান্ত বরাবর বা যেটা ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি, দুদিক থেকে দুটো পাত সরে যাচ্ছে, এবং আমাদের এখানে কি হচ্ছে, নিচের যে ম্যাগমাটা, সেই ম্যাগমাটা লাভা রূপে বাইরে বেরিয়ে আসছে, এবং সেই লাভাটা কি হচ্ছে, এখানে দুদিকে দুদিকে ক্রমশ ছড়িয়ে পড়ছে, ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, এবং সেটা সঞ্চয় হয়ে এখানে কি করছে, একটা দীর্ঘ একটা শৈলশিরা তৈরি করছে, দীর্ঘ উঁচু একটা কি করছে, উঁচু একটা শৈলশিরা তৈরি করছে, একটা দীর্ঘ উঁচু কি করছে, একটা শৈলশিরা তৈরি করছে। এই শৈলশিরাটাকে আমরা কি বলছি, এই শৈলশিরাটাকে আমরা বলছি, যেটা আমাদের সমুদ্রের মাঝ বরাবর দেখতে পাবো, সেটাকে আমরা রিজ বলছি। এবং যদি এটা মাঝ বরাবর হয়, সেটাকে আমরা কি বলে থাকি, মিড ওসিয়ানিক রিজ বলে থাকি, ওসিয়ানিক রিজ বলে থাকি, মিড ওসিয়ানিক রিজ বা মধ্য সামুদ্রিক শৈলশিরা বলে থাকি। আমরা পড়েছি এটা, মধ্য সামুদ্রিক শৈলশিরা আমরা পড়েছি, মধ্য সামুদ্রিক শৈলশিরা, ঠিক আছে। এবং আটলান্টিক মহাসাগর বরাবরও কিন্তু এরকম শৈলশিরা রয়েছে, যেটাকে আমরা কি বলে থাকি, MAR বা মিড আটলান্টিক রিজ বলে থাকি। কি বললাম, যেখানে দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, নিচের ফাটল বরাবর দুদিকে সরে গেলে কি হবে, নিচের চ্যুতি সৃষ্টি হবে দুটো পাতের মাঝ বরাবর। ফাটল বরাবর কি হবে, নিচের ভূত্বকের ম্যাগমা লাহরূপে বাইরে বেরিয়ে আসবে, এবং সেটা সঞ্চিত হয়ে কি করবে, ঠান্ডা হয়ে একটা বিশাল পরিমাণে উচ্চ এরকম শিরা তৈরি করবে, যেটাকে আমরা শৈলশিরা বা রিজ বলে থাকি। যেমন আমরা পর্বতে দেখে থাকি রিজ, সেরকমই এখানেও আমরা রিজ দেখতে পাবো, যেটা সমুদ্রের মাঝ বরাবর থাকলে মিড ওসিয়ানিক রিজ, আর আটলান্টিক মহাসাগরও দেখতে পাবো, যেটাকে বলা হয় মিড আটলান্টিক রিজ বলা হচ্ছে, যেটা সব থেকে বিশ্বের বৃহত্তম এবং দীর্ঘতম মধ্য আটলান্টিক যে শৈলশিরা বা মিড আটলান্টিক রিজ যেটা, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কোথায় হয়, এটা মোটামুটি 2000 থেকে 4000 মিটার গভীরতায় হয়ে থাকে, 2000 থেকে 4000 মিটার গভীরতায় কিন্তু দেখতে পাবো আমরা এটা। বোঝা গেল? 2000 থেকে 4000 মিটার গভীরতা আমরা দেখতে পাবো। তাহলে এটা কিন্তু আমাকে জানতে হচ্ছে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে গভীর সমুদ্রের যে সমভূমি, সেই সমভূমির প্রায় 32% কিন্তু কি হয়, ইয়ে করে রয়েছে, কি বলে তোর, আমাদের জায়গা দখল করে রয়েছে। মানে সামুদ্রিক যে আমাদের যে গভীর সমুদ্র সমভূমি, সেটা প্রায় কত বললাম, 82% আমাদের গোটা সমুদ্রের স্থান দখল করে রয়েছে। তার মধ্যে আবার এই 82%-এর মধ্যে আবার 32% কে দখল করে রয়েছে, 32% আমাদের এই বিভিন্ন ধরনের যে এই শৈলশিরা, সেই শৈলশিরা দখল করে রয়েছে। বোঝা গেল? এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের কি, এটার পরে তাহলে আমাদের দুটো জিনিস হয়ে গেল। আর কি রয়েছে দেখি, এটা নয়, কোনখানে গেল নি, দাঁড়া, এই তো এটা হয়ে গেছে। আচ্ছা, এগুলো পরে দেখছি। ওশেনিক ট্রেন্স হয়ে গেছে, রিজ হয়ে গেছে, সাবমেরিন টিউটন হয়ে গেছে। আর দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে অ্যাবিসিয়াল হিল, গায়োড আর সিমাউন্ট। কি জিনিসগুলো একটু দেখে নেবো আমরা, ঠিক আছে। প্রথমত, এই অ্যাবেসিয়াল হিল বলতে কি, অ্যাবেসিয়াল হিল বলতে কিছুই নয়, গভীর সমুদ্র সমভূমির উপর বা অ্যাবেসিয়াল প্ল্যানের উপর বা ডিপ সি প্ল্যানের উপর যে হিল বা পাহাড়গুলো তৈরি হবে, তাকে আমরা অ্যাবেসিয়াল হিল বলছি, সোজা ভাষায়। আর কিছু নেই, যেখানে আমাদের কি হবে, পাহাড়গুলো খুব বেশি উঁচু হবে না, খুব কম হবে, সেগুলোকে আমরা কি বলছি, সেগুলোকে আমরা হিল বলছি। কত উঁচু হয়, 500 থেকে প্রায় 1000 মিটার হয়ে থাকবে, সেগুলোকে আমরা কি বলছি, আমরা বলছি অ্যাবেসিয়াল হিল বলছি। কি বলছি, অ্যাবেসিয়াল হিল। অ্যাবেসিয়াল হিল মানে অ্যাবেসিয়াল অঞ্চলে বা অ্যাবেসিয়াল প্লেনের উপরে যে হিলগুলো থাকছে, অ্যাবেসিয়াল হিল বলছি। বোঝা গেল? এবারে আমরা যখন আরেকটা জিনিস আমাকে দেখতে হবে, যে আমার যখন কি হচ্ছে না, আমার কোনো কারণে যদি কি হয়, আমার কোনো কারণে সমুদ্রের তলদেশে তো আগ্নেয়গিরি থাকে, সে সমুদ্র তলদেশে যে আগ্নেয়গিরিগুলোকে, সেগুলো কি বলা হয়, সমুদ্রের তলদেশে বা সমুদ্রের নিচে নিমজ্জিত যে আগ্নেয়গিরিগুলো, সেই আগ্নেয়গিরিগুলোকে কি বলা হচ্ছে, আগ্নেয়গিরিগুলোকে বলা হয় সি মাউন্ট বলা হয়। কি বলা হয়, সি মাউন্ট, বা যেটাকে বাংলায় কি বলা হয়, বাংলায় এটাকে বলা হচ্ছে তোর সমুদ্রগিরি। সমুদ্রগিরি, মাউন্ট মানে অ্যাকচুয়ালি গিরি মানে পর্বত, তাহলে সমুদ্রগিরি, সমুদ্রের তলে রয়েছে সমুদ্রগিরি, মানে আগ্নেয়গিরি, ডাঙ্গায় আগ্নেয়গিরি, এখানে সমুদ্রগিরি বলছে। বোঝা গেল? সি মাউন্ট, সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরিগুলোকে সমুদ্রগিরি বা সি মাউন্ট বলা হয়। এবারে বারবার ধরে ইরোশন যদি হয় এই উপরের অংশটা, তখন কি হয়, তখন এর উপরের অংশটা কিন্তু এরকম না হয়ে আমাদের কিন্তু সি মাউন্ট গুলো কি হয় না, এরকম ফ্ল্যাট হয়ে যায়। এরকম কি হয়ে যায়, এরকম ফ্ল্যাট হয়ে যায়, ফ্ল্যাট, এরকম কি হয়ে যায়, ফ্ল্যাট হয়ে যায়, এরকম ফ্ল্যাট হয়ে যাবে, ঠিক আছে। এরকম কি হয়ে যাবে, ফ্ল্যাট হয়ে যাবে। তখন এই যে ফ্ল্যাট আমার, বা বলতে পারি যে উপরের যে অংশটা, সেই অংশটা সমতল বা প্রায় চ্যাপ্টা শীর্ষদেশ যুক্ত যে টেবিলের মতো অংশটা, এটা সমুদ্রের তলদেশে ডুবে থাকলে এটাকে গায়োড বলা হয়। তোরা আর্নল্ড গায়োডের নাম শুনেছিস, সেই আর্নল্ড গায়োডের নাম অনুসারে এটা কি বলা হয়, গায়োড বলা হয়, ঠিক আছে। আমাদের প্রশান্ত মহাসাগরে মনে রাখবি প্রায় 1400-রও বেশি কিন্তু এরকম গায়োড দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরিগুলোকে সিমাউন্ট বলছি, সেগুলো যখন বিভিন্ন কারণে ইরোশন হবে, ক্ষয় হবে, সেই ক্ষয়ের কারণে কি হবে, ক্ষয়ের কারণে উপরের অংশটা চ্যাপ্টা হয়ে যায়, উপরের অংশটা কি হয়ে যায়, চ্যাপ্টা হয়ে যায়, এবং এখানে আমাদের যে ভূমিরূপটা তৈরি করে, সেটাকে আমরা কি বলছি, গায়োড বলছি। বোঝা গেল? এটা কি বলছি, গায়োড বলছি।
বাস এইটুকু জানলেই আমাদের কিন্তু এখান থেকে কাজ হয়ে যাবে। ঠিক আছে, আপাতত এই রিলিফ ফিচার্স থেকে এইটুকু জানলে এনাফ। ঠিক আছে, বাইরে বল, কোন জায়গায় কোনো কোশ্চেন থাকলে বল। এইটুকু জানলে এনাফ, এর বাইরে কোশ্চেন আসবে না। ঠিক আছে, যদি ঠিক করে বুঝিস এর বাইরে কোশ্চেন আসবে না। অ্যাসারশন রিজন পড়ুক যাই পড়ুক এর মধ্যে থেকেই পাবি। কোনো কোশ্চেন থাকলে বল। ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে বল। আর ওসিনোগ্রাফি সার্চ করবি, ওই যে চ্যানেলটা তোদেরকে বলেছি টেলিগ্রামের, ওই টেলিগ্রামের চ্যানেলে ওসিনোগ্রাফি বলে সার্চ করবি। ওসিনোগ্রাফির প্রচুর কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো ওইখান থেকে